আসসালামু আলাইকুম। অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি মাসের শেষ শুক্রবার ঠিক সন্ধ্যা ৮টায় বিমা জিজ্ঞাসা অনুষ্ঠানটি অগ্রগতি অনলাইন টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়ে আসে। আর দেখতে, দেখতে এই অনুষ্ঠানটি ৬৫তম পর্ব আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ৬৫তম পর্বে আমাদের স্যার সকলের শ্রদ্ধাভাজন বীমা ব্যক্তিত্ব, আমাদের বীমা গুরু, জীবন্ত কিংবদন্তি কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যার যুক্ত আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের শ্রদ্ধাভাজন কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যার বিগত ১ বছর আমাদের বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। এর আগে বীমা জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু থেকে ৫৩তম পর্ব পর্যন্ত এটা একটি রেকর্ড প্রোগ্রাম হতো। পূর্ব থেকে প্রশ্ন এবং উত্তর আগে রেকর্ড করা হতো এবং পরবর্তীতে সেটি প্রচার করা হতো। কিন্তু আমাদের সম্মানিত অতিথি কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যারের নেতৃত্বে তার মাধ্যমেই ৫৪তম পর্ব থেকে শুরু করে আমরা ব্রডকাস্টে এসেছি এবং তখন থেকেই প্রতি মাসের শেষ শুক্রবার এই বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়ে আসে এবং অনুষ্ঠানের আরো অধিকতর জনপ্রিয় করবার স্বার্থে বীমা জিজ্ঞাসা অনুষ্ঠান ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত করে আসছি। আর যার ফলে একই সাথে ফেসবুকের দর্শক এবং ইউটিউবের দর্শক দেখতে পাচ্ছেন। অধিক জনপ্রিয় হচ্ছে এই বীমা জিজ্ঞাসা অনুষ্ঠান পর্যায়ক্রমে। বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানের এই ৬৫তম পর্বে স্যারকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ যে আমরা স্যার ৬৫তম পর্ব আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, যুক্ত হয়েছি। আর এর মধ্যে স্যার আপনার ১২তম পর্ব আজকে হচ্ছে। অর্থাৎ ১ বছর যাবৎ আপনি বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে এই ১ বছর সময় আমাদের সাথে অতিবাহিত করলেন বীমা জিজ্ঞাসার সাথে। এই সম্পর্কে স্যার ২-১ টি কথা বলে যদি আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে পারি, এ বিষয়ে স্যার আপনাকে বিনীত অনুরোধ করছি। আসলে সাধারণত বয়স যত বাড়ে মানুষের অবসর তত বেশি হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সময় এখন আর আমি গুনতে পারি না। মানে সপ্তাহের আজকে কি বার এটাও ভুলে যাই এবং মনে হয় যে এই তো সেদিন শুক্রবার গেল, আবার শুক্রবার চলে আসলো এত দ্রুত। তার মানে ব্যস্ততা কিছুটা বেড়েছে এই বয়সে, যেটা কমা উচিত। তো ঠিক একই কথা যে এই যে ৫২ সপ্তাহ হয়ে গেছে এর মধ্যে, এটা আমি টের পাইনি। আমার কাছে আজকে মনে হচ্ছে ৬৫তম এই তো পর্ব স্যার, সেদিন 65 স্যার 65 স্যার। না, এক আপনার বছর ১২ মানে স্যার। ৫২ সপ্তাহ। জি স্যার, জি স্যার। আমার এক ১২ বছর স্যার। পূর্তি হয়েছে জি মানে স্যার। ৫২ সপ্তাহ পেরিয়ে গেছে। আমার কাছে জি মনে স্যার। হচ্ছে এই তো ৫টি কি ৬টি পর্ব বোধহয় করলাম, কিন্তু আসলে যে ১২টি পর্ব হয়ে গেছে এর মধ্যে, এটা আমি টের পাইনি। টের না পাওয়ার কারণ হচ্ছে যে আপনাদের অনুষ্ঠানগুলো আমি এনজয় করছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলোর আমরা কিছু ফিডব্যাক খুব বেশি পাই না, আমি মাহমুদুল ইসলাম হয়তো পাই। তারপরেও এখানে স্ক্রিনে আপনারা অনেক শেয়ার করেন। তো এই অনুষ্ঠানটাকে আরো জনপ্রিয় করার জন্য, আরো আকর্ষণীয় করার জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, যারা দর্শক শ্রোতা তাদের পরামর্শ যদি থাকে, মাহমুদুল ইসলাম তো তার মস্তিষ্ক থেকে নিত্য নতুন চিন্তা ভাবনা করে এটাকে সুন্দর থেকে সুন্দরতম করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তবে পাঠক শ্রোতাদের যদি কোনো পরামর্শ থাকে, যেমন আগে এটা রেকর্ড করা হতো, এখন আমরা সরাসরি কথা বলছি, সরাসরি আপনারা মন্তব্য করার সুযোগ পাচ্ছেন, সরাসরি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, পুরাতন প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারছি। এছাড়া আমরা আর কি করতে পারি? আমরা কি করতে পারি এটা সম্পর্কে আপনাদের ভাবনা, যারা এখানকার দর্শক শ্রোতা, যে যারা এই সোসাইটির সদস্য, তারা পরামর্শ দিতে পারেন। এবং সেই আলোকে আমরা যদি এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে পারি, আরো জীবন্ত করতে পারি, আরো অর্থবহ করতে পারি, তবে সেটা আমাদের সবার জন্যই ভালো লাগবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের বীমা জিজ্ঞাসা অনুষ্ঠান শতায়ু লাভ করুক। কারণ আমার তো শতায়ু লাভ করার সম্ভাবনা খুব বেশি নেই, তবে এখন যত দ্রুত বিদায় নেব সেই চিন্তাটাই মাথার মধ্যে বেশি থাকে। এই অল্প সময়ে যত বেশি কাজ করা যায়, কারণ এরপরে তো আর কাজ করার কোনো সুযোগ থাকবে না, না ইহকালের জন্য না পরকালের জন্য। তো সুতরাং আমরা
যতদিন আছি ততদিন আরো ভালোভাবে থাকতে চাই, আরো ভালোভাবে আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে চাই, আরো ভালো আলোচনায় আমরা যোগদান করতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি 1 বছর পূর্তি হওয়ার উপলক্ষে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে অগ্রগতি অনলাইন টিভিকে, যারা এই আয়োজন করেছেন প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে করে যাচ্ছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস স্টার্ট দ্য প্রসেস। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও, আপনার শত ব্যস্ততার মাঝে মহামূল্যবান সময় থেকে আমাদেরকে প্রতি মাসের এই 1 ঘন্টা সময় বীমা জিজ্ঞাসার তথা বাংলাদেশের বীমা শিল্পের জন্য উৎসর্গ করবার জন্য। আপনি বীমা শিল্পের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন। গত পর্বে যেটা বলছিলাম যে আমাদের অনেকের বয়স হয়নি যতটা বয়স হয়েছে আপনার বীমা শিল্পে, বা বাস্তব অভিজ্ঞতার ঝুড়িতে অনেক কিছু যুক্ত করবার 50টি বছর আপনি পার করেছেন পেশাগত জীবনে। আর আপনার জীবন থেকে নেওয়া অনেক কথাই আমাদের অনেকের জীবন পরিবর্তন আনতে শুরু করেছে, অনেকে সফল হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে বীমা শিল্পের নানাবিধ তথ্য তুলে ধরবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত প্রত্যেকে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন। আপনাদের ফেসবুকে যুক্ত থাকা বন্ধুদেরকে দেখবার সুযোগ করে দিন, কারণ বাংলাদেশের একমাত্র এই বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি শুনতে পাচ্ছি না, শিল্পের নানাবিধ প্রশ্ন যান্ত্রিক ত্রুটির উত্তর কারণে। পাওয়া যায়। এখন ঠিক আছে, আমি শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ। জি জি স্যার। প্লিজ। বীমা বিষয়ক যে কোনো প্রশ্নের আপনারা সরাসরি উত্তর পাবেন। সেই কারণেই সকলের মাঝে এই অনুষ্ঠানকে ছড়িয়ে দিবার জন্য বেশি বেশি শেয়ার করুন। আপনারা মন্তব্য করতে থাকুন, কে কোন জেলা থেকে দেখছেন, কে কোন কোম্পানি থেকে যুক্ত হয়েছেন। সেই সাথে সাথে স্যারের কোন বিষয়টি আপনাদের ভালো লাগবে সেটি উল্লেখ করবেন, এবং আপনাদের মনের মধ্যে জমে থাকা বীমা সম্পর্কিত যে কোনো প্রশ্ন লিখতে পারেন মন্তব্যের বক্সে। আপনাদের প্রশ্নটি আমরা স্ক্রিনে তুলে ধরবো এবং সেই থেকে স্যার যথাযথ আলোকপাত করবেন। আমরা পূর্বের পর্বে অর্থাৎ 64তম পর্বে বেশ কিছু প্রশ্ন ছিল, যেই প্রশ্নগুলো সময় স্বল্পতার কারণে উত্তর দেওয়া হয়নি। সেই প্রশ্ন থেকেই আমরা অনুষ্ঠান শুরু করব এবং পর্যায়ক্রমে আপনাদের লাইভ প্রশ্ন আমরা নিব। সেই প্রশ্নের উত্তর আমরা স্ক্রিনে দেখাবো এবং স্যার আলোচনা করবেন। প্রথমেই আমরা যে প্রশ্নটি নিব, গত পর্বে শেষের দিকে একজন প্রশ্ন করেছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন নামে। আনোয়ার হোসেন আমাদের প্রিয় দর্শক, তিনি জানতে চেয়েছিলেন মেডিকেল রিপোর্ট, বয়স, শারীরিক অবস্থা ইত্যাদি বিবেচনায় আনফিট প্রস্তাবককে কনস্ট্যান্ট লিওন বা ডিক্রিজ লিওন আরোপ করে পলিসি গ্রহণের কৌশল কি আইনসম্মত? এই বিষয়ে স্যারের কাছে জানতে চেয়েছেন। স্যার, এই প্রশ্নের মাধ্যমে আজকের আলোচনা শুরু করবার জন্য বিনীত অনুরোধ করছি। আইনসম্মত কি না এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে আমি প্রশ্নকর্তার যে শব্দ, তিনি বলছেন আনফিট প্রস্তাবক। যিনি আনফিট হন তাকে আমরা কেমন করে ফিট করব? লিয়েন আরোপ করলে আনফিট ব্যক্তি কি ফিট হয়ে যাবেন? ফিট মানে যোগ্য হয়ে যাবেন? আমি অজ্ঞান, ফিট মানে অজ্ঞান হয়ে যাওয়া, সেটা বলছি না। তাহলে প্রশ্নের মধ্যেই রয়েছে যে একটা আনফিট ব্যক্তিকে ফিট গণ্য করে আমি পলিসি দিতে চাচ্ছি, এবং সেখানে লিয়েন নামক পূর্ব সত্য, তার মানে তুমি যদি এতদিনের মধ্যে মারা যাও তাহলে তোমারে আমি এত টাকা দেব, কম দেব, বা তোমাকে যদি এর মধ্যে মৃত্যুবরণ না করো গোটা বছরই আমি আস্তে আস্তে আস্তে, লিয়েনটা সারা জীবনের জন্যই থাকবে, মানে মেয়াদের পর্যন্ত থাকবে, আস্তে আস্তে ডিমিনিশিং লিয়েন বা ডিক্রিজিং লিয়েন আমি দেব। আমরা অবলিখকদের কাছ থেকে এই প্রশ্ন কি বলে এই ব্যবস্থাটা পেয়ে থাকি, যারা আন্ডাররাইট করেন। আন্ডাররাইটারের কাজ কি একটু আমরা বুঝতে চেষ্টা করি। আন্ডাররাইটারের কাজ হচ্ছে আমরা ঝুঁকিটাকে গ্রহণ করব কি করব না সে সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া। একটা পলিসি প্রস্তাব এসছে, প্রস্তাবের যে সমস্ত প্রস্তাবপত্রে তথ্য আছে বা আমার যা জানার দরকার ছিল জানার পরে আমরা ঝুঁকিটাকে গ্রহণ করব কি করব না এই প্রশ্নের সিদ্ধান্তে দিতে হয় আন্ডাররাইটারকে। বহু রকমের আন্ডাররাইটিং আছে, তার সিনিয়র জুনিয়র আছেন, এক একজনের এক এক ধরনের ক্ষমতা আছে। আমরা মাঠে ময়দানে যারা কাজ করি তাদেরকে বলা হয় যে তারাই প্রথম আন্ডাররাইটার, তারাই দেখবেন যে এটা বীমা করা যায় কি যায় না ইত্যাদি।
এখানে আমরা জীবনের ঝুঁকিকে কয়েকটা ভাগে ভাগ করি। যেমন একটা স্ট্যান্ডার্ড লাইফ, মানে একটা প্রমিত জীবন আমরা বলি, তার মানে তার কোনো অসুস্থতা নাই, তার কোনো অস্বাভাবিকতা নেই, এবং তাকে বীমা করার জন্য সব দিক থেকে ফিট। আপনি বলছেন আনফিট, তাহলে সব দিক থেকে যিনি বীমা করার জন্য ফিট তাকে আমরা বলি প্রমিত জীবন। এই প্রমিত জীবনের জন্য আমরা অবশ্যই বীমা গ্রহণ করি, অবলীক্ষণ করি, তাকে সে প্রিমিয়াম চাই। তাহলে প্রমিত জীবন যদি হয়, একটা ফিট লাইফ হয়, স্ট্যান্ডার্ড লাইফ হয়, প্রমিত জীবন হয়, সেটা পলিসিটা আমরা গ্রহণ করব এবং তাকে প্রিমিয়াম দেওয়ার জন্য জানাবো। এরপরে যেটা আছে, যেটা অপ্রমিত জীবন বা সাব স্ট্যান্ডার্ড লাইফ, স্ট্যান্ডার্ড নয়, তার থেকে কিছু ডেভিশন আছে। এই যে সাব স্ট্যান্ডার্ড লাইফ, কোথাও 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 যোগ্যতা তার পুরোপুরি নেই, কিন্তু কাছাকাছি আছে, আমরা সেখানে কিছু শর্ত আরোপ করে পলিসিটা গ্রহণ করতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড লাইফ এবং সাব স্ট্যান্ডার্ড লাইফ, প্রমিত জীবন এবং অপ্রমিত জীবন, যেটা সেগুলো আমরা প্রস্তাবকে গ্রহণ করি, আমরা বীমা করাই। আর একটা হচ্ছে বীমার অযোগ্য জীবন, আনফিট যেটাকে বলা হচ্ছে। এখানে আন্ডাররাইটারের দায়িত্ব হচ্ছে গ্রহণ করব কি করব না, করলে কি শর্তে করব। আর যদি সেটা আনফিট হয়, বীমার অবলীক্ষণকারীর দায়িত্ব হচ্ছে এটা বলে দেওয়া যে এটা আমরা নিতে পারবো না, প্রত্যাখ্যান করব। আর একটা হতে পারে যে আমি জীবন বীমাটা এখনই গ্রহণ করব না, তার কিছু অসুবিধা আছে, আমি তখন তাকে বলছি যে আমারটা এই আমরা দেখি আরো 3 মাস 6 মাস, বা ডাক্তারি পরীক্ষার রিপোর্ট আসুক, বা 6 মাস পরে আপনি আরেকটা টেস্ট করেন। এটাকে আমরা বলি স্থগিত জীবন, আমরা এখনই গ্রহণ করছি না, কিছুদিন রেখে দিতে পারি। তাহলে ঝুঁকিটাকে আমরা এখানে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রমিত জীবন, অপ্রমিত জীবন এবং স্থগিত জীবন এবং বীমার অযোগ্য জীবন। এখন এখানে প্রশ্নই বলা হচ্ছে যে আনফিট যাকে দেখানো হচ্ছে, তার ক্ষেত্রে আমরা লিয়েন দিচ্ছি। লিয়েনটা মানে কি, যে তোমার টাকা পুরোটা তুমি পাবে না। এখানে এর প্রশ্নটা বোধহয় আগেও এসেছিল, আমি তখন বলেছিলাম, এখনো সেই কথা বলছি, যে দিস ইজ এ প্র্যাকটিস অফ দি আন্ডাররাইটার্স অফ দি ইন্স্যুরেন্স কোম্পানিজ। এই লিয়েন দেওয়ার একটা প্র্যাকটিস চলে আসছে। এই প্র্যাকটিসটা এখন আউটডেটেড হয়ে গেছে, পৃথিবীর উন্নত বিশ্বে সাধারণত এটা দেওয়া হয় না। আপনি আইদার রিজেক্ট করবেন অথবা অ্যাকসেপ্ট করবেন, এবং অ্যাকসেপ্ট করবেন কন্ডিশনালি, অথবা এটাকে ডেফার করবেন, রেখে দেবেন পরে বিবেচনা করার জন্য। কিন্তু আমি মনে করছি এটা আনফিট, বাট স্টিল আই এম চার্জিং কি লিয়েন, সত্য রেখে দিচ্ছি। এটা unwise practice, or not updated practice, not a very scientific practice. আমি যেটা গ্রহণ করতে পারবো না সেটাকে নিয়ে বলবো তোমাকে ক্লেম দেব না। এটা হলো একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে এটা অনৈতিকও বটে। অনৈতিক কেন? আপনি তাকে বলছেন যে তোমারে আমি 50 লাখ টাকার পলিসি করব, 10 লাখ টাকার পলিসি করব, কিন্তু করার পরে আপনি প্রস্তাব দিচ্ছেন যে প্রথম বছরে বা দ্বিতীয় বছরে বা এই 5 বছরের মধ্যে মারা গেলে তোমাকে আমি 50 লাখ দেব না, 10 লাখ দেব না, তার অর্ধেক দেব। কিন্তু আপনি প্রিমিয়াম চার্জ করছেন কিন্তু ফুল অ্যামাউন্টের উপরে। আপনি রিস্ক কভার করছেন তার প্রথম 5 বছরে, প্রথম 3 বছরে যেভাবে লিয়েন দেওয়া হলো, সেই রিস্কটা কভার করছেন আপনি অর্ধেক কিংবা 1/3, যেটুকু লিয়েন রেখেছেন আপনি, যে দেব না এই ক্লামটা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটা অনৈতিক কাজ করছি। তার কাছে এক্সট্রা প্রিমিয়াম চেয়ে যদি আমরা করতাম, এটা নর্মাল শর্ত যে তোমার রিস্ক বেশি, তাহলে তোমাকে এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, যেটা আমরা অপ্রমিত জীবনের ক্ষেত্রে করে থাকি। কিন্তু বীমার অযোগ্য যে জীবন, আনফিট আপনি বলছেন, আনফিটকে লিয়েন দিয়ে ফিট করে নেওয়াটার
কোনো যুক্তি নেই নৈতিক। এবং আইনের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এই ব্যাপারে এটা করা যাবে কি যাবে না, আইন যেমন নেই, বিধি নেই, রুল কি বলে প্রবিধান নেই, কোনো নির্দেশিকা নেই। তবে প্র্যাকটিস হিসাবে এটা চলে আসছে এবং এই প্র্যাকটিসটা আমরা চালু করছি। কেন করছি? দুটো কারণ এটা থাকতে পারে, আপনারা আরো কারণ বের করতে পারেন। এক, পলিসি যদি গ্রহণ না করে তাহলে মাঠের লোকেরা বেজার হয়। ন্যাচারালি আমি এত কষ্ট করে পলিসি নিয়ে আসলাম, আপনি বলছেন যে না নেওয়াই যাবে না, তখন তাদেরকে শান্ত করার জন্য ঠিক আছে নেব, কিন্তু তার ক্লেম দেব না। এই যে গ্রাহককে আপনি না বলে শুধু কর্মীকে বললেন, এটা যদি গ্রাহককে সরাসরি বলা যেত যে তোমাকে আমরা এই পরিমাণ ক্লেম দেব না, তুমি লিখিতভাবে আমাকে জানাও যে এই শর্তে তুমি আমার কাছ থেকে পলিসি নিবে, তাহলে আমার পক্ষে এটা লিয়েন দেওয়াটা যৌক্তিক হবে, আইনগতভাবে সিদ্ধ হবে। কিন্তু গ্রাহক যদি নাই জানে, আমার মাঠ কর্মী এবং অবলিখনকারী বা আমার ইন্স্যুরার এরা যদি সম্মতি দিয়ে দেয় একক পক্ষে যে তোমার এই টাকা দেওয়া যাবে না, তুমি আগে মরলা কেন, তো ও আগে মরবে না পরে মরবে সেও জানে না, আমার মাঠ কর্মীও জানে না, আমার আন্ডার রাইটারও জানে না। তাহলে এই যে না জানা, একটা অনুমানের উপর ভিত্তি করে তাকে চার্জ করা, মানে তাকে কম টাকা দেওয়াটা নৈতিকতার দিক থেকে গ্রহণীয় নয় বলে আমার কাছে মনে হয়। কিন্তু যেহেতু কোনো কি বলে আইন বা বিধান এটাকে মানাও করেনি, গ্রহণও করেনি, কারণ আন্ডার রাইটিং এর ব্যাপারটা আপনি ঝুঁকিটা গ্রহণ করবেন কি করবেন না এটা ইন্ডিভিজুয়াল কোম্পানির ব্যাপার। আপনি পলিসিটা বিক্রি করবেন কি করবেন না, তো সেরকম আপনি দোকানে যান, দোকানদারের ব্যাপার যে সে পটলটা আপনাকে দেবে কিনা, ইলিশ মাছটা দেবে কিনা। দিলে বলতে পারে যে স্যার আপনাকে মাছ দিয়ে দিচ্ছি, কিন্তু মাথাটা আমার কাছে রেখে যেতে হবে, লেজটা আমার কাছে কেটে দিতে হবে। এখন এইরকম কোনো শর্তে দিলে তাহলে আপনি লেজের জন্য তাহলে আপনি তো পুরো দাম দিবেন না ইলিশ মাছের, আপনাকে তাহলে মাথা বাদ দিয়ে দামটা দিতে হবে। বা স্যার আপনার ডিমটা ইলিশ মাছের পেটে যে ডিম আছে ওইটা বের করে তারপরে আপনাকে ইলিশ মাছটা দেবো, তাহলে কি হবে? প্রাইসটা কমে যাওয়া উচিত। প্রাইসটা না কমিয়ে, চার্জ না করে আমরা তাকে বলছি যে যদি মরে যাও, যার উপরে তার কোনো হাত নাই, যার উপরে আমার কোনো হাত নাই, আমার কোনো ফোরকাস্ট করার সুযোগ নাই যে উনি আরো 1 বছর বাঁচবেন না, 2 বছর বাঁচবেন না, 3 বছর বাঁচবেন, এবং এটা করলে আমরা সই। আরেকটা হচ্ছে যে যদি ফার্স্ট ইয়ারে ক্লেম হয়, সাধারণত আন্ডার রাইটারকে প্রশ্ন করা হয় যে তুমি তাহলে কি আন্ডার রাইট করলা, কেন প্রথম বছরই পলিসি হোল্ডার মরে গেল। তো ওই ভয়ে তারা তখন বলে স্যার আমি আন্ডার রাইট ঠিকই করেছি, আমার মনে একটা সন্দেহ ছিল, এই জন্য লিয়েন দিয়ে রাখছি। আমি নিজের স্কিনটা সেভ করার জন্য আমি গ্রাহকের উপরে একটা চার্জ করে দিলাম, আমার কর্মীকে সন্তুষ্ট করার জন্য একটা চার্জ করলাম। আসলে এটা আমি আবার বলবো, এটা একটা মন্দ প্রয়োগ এবং অনৈতিক প্রয়োগ। আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারলে এবং এই ব্যাপারে যদি ইদ্রা কোনো নির্দেশিকা জারি করে, আমরা যদি চাই গ্রাহকদের পক্ষ থেকে, কোম্পানির মালিকদের পক্ষ থেকে, আন্ডাররাইটারদের পক্ষ থেকে, যে ব্যাপারে আমরা একটা ইদ্রার রেগুলেশন কিংবা একটা নির্দেশিকা চাই, গাইডলাইন চাই যে এটা দেওয়া যাবে কিনা, বা দেওয়া গেলে কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে, কতটুকু দেওয়া যেতে পারে, কত কম বা বেশি দেওয়া যেতে পারে, এইগুলো যদি একটা গাইডলাইন থাকে ফর অল, তাহলে আমার মনে হয় যে ব্যাড প্র্যাকটিসটাকে আমরা বেটার প্র্যাকটিসে নিয়ে আসবো, ইফ নট 100% গুড। ওকে, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার আপনার আহ্বানে ডাকে সাড়া দিয়ে আমাদের সম্মানিত দর্শক একজন মন্তব্য করেছেন আমাদের এই বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানকে আরো অধিকতর জনপ্রিয় করবার জন্য। তার একটি মতামত স্যার আমি স্ক্রিনে দেখাচ্ছি। তৌহিদ ইসলাম লিখেছেন, আমার মতে পাঠকদের জন্য বীমা বিষয়ক কুইজ দিয়ে ফলাফল বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। যদি স্যার লিখেছেন স্যার। জি, এই যে মানুষের কাছে জানতে চাইলে মানুষ যে তার চিন্তা শক্তি কাজে লাগায়, এটা একটা বড় প্রমাণ। আমরা মনে করি যে আমরা শুধু বকা উল্লাহ বকে যাব আর শোনা উল্লাহরা শুনে যাবে। ইট ইজ নট দ্যাট। আল্লাহ তাআলা মানুষকে যে মস্তিষ্ক দিয়েছেন, আমরা বলছিলাম যেটাকে আকৃষ্ট কি করা যায়। হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব, তবে এই অনুষ্ঠানে এটা করা যাবে কি যাবে না, এটা আমরা পরে চিন্তা করে দেখবেন যে এখানে করা যাবে কি যাবে না।
বা আমরা অন্য কোনোভাবে একটা প্রস্তাব এসছে, আরো যদি এরকম 5টা 10টা প্রস্তাব আসে, সেগুলো নিয়ে আমরা বিবেচনা করব যে হ্যাঁ, এই অনুষ্ঠানকে এইভাবে করলে আরো মানুষের আগ্রহ বাড়বে। আমরা কুইজ দিব, 3টা 4টা উত্তর দিব, যিনি প্রথম বাটন টিপবেন তিনি উত্তর দিতে পারবেন, এরকম একটা ব্যবস্থা করলে আকর্ষণীয় হবে অবশ্যই। Yes, we can think about it, but still we cannot decide right now. অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত অতিথি সকলের শ্রদ্ধাভাজন কাজী মোহাম্মদ মর্তুজা আলী স্যারের যে আহ্বান করেছেন যে আমাদের বীমা জিজ্ঞাসা অনুষ্ঠানকে আরো অধিকতর জনপ্রিয় এবং সর্বসাধারণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানকে আরো কিভাবে জনপ্রিয় করা যেতে পারে, মানুষের কাছে কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যেতে পারে, এই বিষয়ে আপনাদের মূল্যবান কোনো পরামর্শ অথবা মতামত যদি থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের দেওয়া মন্তব্য আমরা গুরুত্ব সহকারে সেগুলো দেখব এবং পর্যায়ক্রমে বাছাইকৃত মন্তব্য এবং পরামর্শ আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আমরা লাইভ প্রশ্নের মধ্যে আসবো অবশ্যই, কিন্তু আমরা পূর্বের যে প্রশ্নগুলো ছিল সেদিকটা দিকেও নজর রাখবো। সেই প্রশ্নগুলো আর দু একটি নিয়েই আমরা সরাসরি লাইভ প্রশ্নগুলো নিব। আপনারা প্রশ্ন করতে থাকুন, আমরা সকলের প্রশ্নই যারা প্রথমে প্রশ্ন করবেন তাদের প্রশ্নগুলোকে আগে গুরুত্ব দেওয়া হবে এবং তাদের প্রশ্ন আমরা আগে নিব এবং একই প্রশ্ন যদি একাধিক কোনো ব্যক্তি করে থাকেন তাহলে সকলের নাম তো আর স্ক্রিনে দেখানো সম্ভব হবে না। সেক্ষেত্রে যে কোনো একটি প্রশ্ন আমরা স্ক্রিনে দেখাবো এবং একটি প্রশ্নের উত্তর দিলেই সকল প্রশ্ন উত্তর কভার হয়ে যাবে। সেক্ষেত্রে সকলের নাম দেওয়াটা বিবেচ্য নয়, বিবেচ্য বিষয়টি হচ্ছে যে উত্তরটি পাওয়া। এই জন্য আপনারা প্রশ্ন করতে থাকুন, আপনাদের মনের কথাগুলো লিখতে থাকুন, আমরা নিশ্চয়ই আমরা লাইভ প্রশ্নে আসবো। আমরা একটু গত পর্বের প্রশ্নের দিকে যাচ্ছি। স্যার আমাদের কাছে প্রশ্ন ছিল, দিদারুল ইসলাম নামে লিখেছিলেন যে স্যার টিপি পলিসি করা যায় কিনা এবং টিপিতে গ্রাহকের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে স্যার যদি কি পলিসি আপনি আবার বলেন? টিপি পলিসি, ট্রান্সফার পলিসি। টিপি পলিসি, আচ্ছা আচ্ছা, টিপি মানেটা কি আপনি বলেন দেখি? টিপি বলতে আমরা কি বুঝাই? যতটুকু জানি স্যার, সাধারণত মানুষেরা বলে টিপিতে হচ্ছে যে ট্রান্সফার, পিতে পলিসি স্যার, ট্রান্সফার পলিসি আরেক কোম্পানিতে ট্রান্সফার করে নেয় স্যার। আমি যখন বীমা কোম্পানিতে ছিলাম এই টিপি পলিসিটার সঙ্গে তখনই পরিচিত হই। তো আমি শুনেছিলাম যেটা টানা পলিসি, ট্রান্সফার না, টানা। স্যার এখন আরো একটি নাম এসেছে স্যার, এখন অনেকে আবার এটাকে স্পেশাল পলিসি বলছে স্যার। কি বলছে? স্পেশাল পলিসি স্যার, স্পেশাল পলিসি। স্পেশাল থেকে এসপি হয়ে গেছে, তাই না? আপনারা যেমন ডিসি হয়ে গেছেন, তাই না? আরসি হয়ে গেছেন। তো ডেপুটি কমিশনারদেরকে ডিসি বলতাম, এখন আমরা কি ডিভিশনাল কোঅর্ডিনেটরকে ডিজিএম বলা হচ্ছে স্যার, এজিএম অনেক কিছু বলছি। এনিওয়ে, তো টানা পলিসি বা ট্রান্সফার পলিসি, এটা উনি বলেননি যেটা আইনসম্মত কিনা। উনি বলেছেন এটা গ্রাহকের জন্য সুবিধাজনক কিনা, নাকি গ্রাহকের কোনো সমস্যা হবে কিনা গ্রাহকের। আচ্ছা, আমি গ্রাহকের সমস্যা হবে কিনা এটা আমরা পরে আসি। আগে আমি বলি যে গ্রাহকের নয়, আমার কর্মীর এবং কোম্পানির কোনো সমস্যা হবে কিনা। টানা পলিসি মানে আপনি এক কোম্পানিতে পলিসি বিক্রি করেছেন, আপনি কোম্পানি চেঞ্জ করে গেলেন, আপনার কর্মীরা যে সমস্ত পলিসি বিক্রি করেছিল ওই পলিসির হোল্ডারকে আপনি প্রলুব্ধ করলেন, ফুসলালেন, পরামর্শ দিলেন যে আমরা ওই কোম্পানিতে চলে যাচ্ছি, এই কোম্পানি ভালো না, ইত্যাদি ইত্যাদি, এরা ক্লেম দিতে পারবে না, তো চলো তোমরা ওইখানেই যাবা। ন্যাচারালি প্রশ্ন করবে তারা যে আমি যে চলে যাব, আমি তো 1 বছর আগে প্রিমিয়াম দিয়েছি, বলে কোনো সমস্যা নেই, তোমার ওই ব্যাক ডেটেই আবার পলিসি দেওয়া হবে, এটাই তো পিছনের ডেটেই। এবং তারা যখন নতুন কোম্পানিতে এই প্রস্তাবটা নিয়ে যায় তখন তারা বলে যে স্যার আপনাদের তো 1 টাকা আনতে 1 টাকা 10 পয়সা খরচ হয়ে যায়, 1 টাকা 20 পয়সা খরচ হয়ে যায়, তো আমাকে আপনি 1 টাকা 10 পয়সা 20 পয়সায় দেন না, আমি তো আর বেশি চাচ্ছি না। যেটা আপনার ফার্স্ট ইয়ারের জন্য খরচ হয়, আপনাকে বাড়ি ভাড়াও দেওয়া লাগলো না, এটাও করা লাগলো না, সেটাও করা লাগলো না, কমিশনও দেওয়া লাগলো না, আমার খালি যে টাকাটা খরচ করতে একটা নতুন পলিসি কেনার জন্য, সেই পয়সাটা দিয়ে আপনি পলিসি পেয়ে যাবেন, আপনি ব্যাক ডেট থেকে পলিসিটা চালু করবেন। এই সমস্ত কাজটাই করা হচ্ছে কিন্তু
কেতাবের বাইরে। যে কোম্পানি পলিসিটা গ্রহণ করছে তারা কিন্তু ঠিকই ওই দেখাচ্ছে কমিশন এত খরচ হয়েছে, পরিবহন এত খরচ হয়েছে, বাড়ি ভাড়া এত খরচ হয়েছে। তার মানে আপনি 2 নম্বরই কাজ করছেন, 2 নম্বরই কাজ করে এই পলিসিটাকে আপনি সংগ্রহ করছেন। তাহলে এই 2 নম্বরই ব্যবসা করাটা কোন ক্রমেই 1 নম্বরের ব্যবসায়ের চাইতে ভালো হবে এটা আমরা মনে করতে পারি না। অনেকেই বলে যে ব্যবসা করতে হলে 2টা খাতা লাগে। তো বীমা কোম্পানিরাও ভাবছে তাই, যে আমরা নতুন পলিসির ক্ষেত্রে একটা খাতা, আর যেটা টানা পলিসি ওদিক থেকে নিয়ে আসবো অন্যদের কাছ থেকে, তারা এক কোম্পানিতে করেছিল। আমি এ ব্যাপারে 2-1জনের সঙ্গে আগে, প্রথমে এটা খুব বেশি ছিল, মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিল বলে আমার ধারণা ছিল। এখন প্রশ্ন যেহেতু আসছে টিপি সম্পর্কে, এর আগেও প্রশ্ন এসেছে, তাতে মনে হচ্ছে যে এটা আবার ব্যাপক হারে শুরু হয়েছে। এখন টানা পলিসি যারা গ্রহণ করছেন তারা কেন করছেন? তার মানে তারা রেগুলার পলিসি বিক্রি করতে পারছেন না, তার সেই কর্মী বাহিনী নাই বা কর্মী বাহিনীর যোগ্যতা নাই, তারাই পলিসি আনতে পারছে না। তাহলে তো বোর্ড বলবে কি ব্যাপার, আপনার পলিসি বিক্রি হয় না, আপনি করতেছেনটা কি? তখন বলছি যে স্যার কোনো সমস্যাই না, আমরা পলিসি স্যার বিক্রি করে দিতে পারবো আপনাদেরকে, এই পদ্ধতিতে আমরা শত শত হাজার হাজার কোটি কোটি টাকার প্রিমিয়াম দেব। তো ওই সময়ে আমার কাছেও এরকম প্রস্তাব আসতো, স্যার আপনি 3 কোটি টাকা প্রিমিয়াম দেব, 4 কোটি টাকার প্রিমিয়াম দেব, আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেন, যে আমার এতগুলো পলিসি অন্য কোম্পানির পলিসি ছিল, এটা এখানে আসবে, আপনি ব্যাক ডেটে এই পলিসিগুলো ইস্যু করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সব কোম্পানি এটা করে না। আমি যে প্রিভিয়াস কোম্পানিতে ছিলাম সেখানেও এর প্র্যাকটিস ছিল না। তবে অনেক কোম্পানি করছে ব্যর্থতার কারণে। তো যে ব্যর্থ হয়েছে তাকে আবার কোনো খরচ না দেখিয়ে, আবার যদি সে ব্যর্থ হয় ওই পয়সাগুলো দিয়ে, তার মানে তার খরচ বেড়ে যায়, আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায়, তাহলে ওই কোম্পানি বিপদগ্রস্ত পড়বে। আর ওই কোম্পানি যদি বিপদগ্রস্ত হয় তাহলে সেই পলিসি হোল্ডার যে ক থেকে খতে গেল সেও বিপদগ্রস্ত হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, কাগজ কলমে সব ঠিক আছে, পলিসি তো ব্যাকডেটই আছে, আমার প্রিমিয়ামের রসিদও তারা দিয়ে দিচ্ছে বিগত 12 মাসের। পুরোটাই কিন্তু একটা কি ফ্রড, ফোরজারি। যেটা নয় সেটাকে আমরা হয় বলছি। তাহলে নয়কে হয় বলে ব্যবসা, ছয়কে নয় বলে ব্যবসা করার যে পদ্ধতি আমরা চালু করেছি, এটা যাদের কাছ থেকে চলে যাচ্ছে পলিসিটা, তারা কাঠখড় পোয়ালো, 100 টাকা আনতে 120 টাকা খরচ করলো, একসঙ্গে এতগুলো পলিসি চলে গেল, তার কোনো রিনিউয়াল আসলো না। রিনিউয়াল না আসার ফলে সেই কোম্পানিও ক্ষতিগ্রস্ত হলো, যে কোম্পানির কাছে গেল সেই কোম্পানিও ক্ষতিগ্রস্ত হলো। মাঝখান থেকে যারা এটা, যাদের উর্বর মস্তিষ্কতা হচ্ছে, তারা একই পলিসিতে 2বার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম নিলেন, নাকি কমিশন নিলেন, প্রিমিয়াম নিলেন না, কিন্তু কমিশনটা নিলেন। তাহলে এই মধ্যস্বত্বভোগীদের সুবিধার্থে গ্রাহক এবং কোম্পানি এবং যারা সাধু ব্যবসায়ী, যারা সৎ, যারা এই ধরনের টানাটানি করেন না, নতুন পলিসি বিক্রি করেই সেটাকে রিনিউয়ের চেষ্টা করেন। আবার অনেক ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা দেখা গেছে, যারা এই ধরনের করেন, টানা পলিসি নিয়ে আসেন, লক্ষ্য করা গেছে যে তিনি কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে চলে যান। কারণ যখন দেখে এগুলো রিনিউয়াল আসছে না, তার কাছে যখন জবাবদিহি চাওয়া হয় যে তুমি যে পলিসি নিয়ে আসলা, কারণ অনেকেই হয়তো এখানে গেছে, কোনো রকমে চলে গেছে, নিয়ে গেছে, ফুসলাই নিয়ে গেছে, পরে যখন কেউ তাকে জিজ্ঞাসা করেছে, বলেছে ভাই এরা তো ঠিক না, এটা তো বেআইনি, তোমার তো ক্লেম পেতে অসুবিধা হবে, তখন সে পলিসি বন্ধ করে দিয়েছে। তার মানে এটা এখানেও রিনিউয়াল হলো না, ওখানে গিয়ে ফার্স্ট ইয়ার দেখানো হলো, কিন্তু রিনিউয়াল আর হলো না। তাহলে কোম্পানিগুলো যারা যার কাছ থেকে যাচ্ছে, যারা গ্রহণ করছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে, কোম্পানি যদি ক্লেম না দিতে পারে, তাহলে গ্রাহকও ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিকভাবেই। তাহলে কোম্পানিগুলো যদি আর্থিক ভিত মজবুত করতে হয়, তাহলে রিনিউয়াল আসবে, এই ধরনের পলিসি বিক্রি করব। তা না হলে আমি একটা পলিসিকে টেনে 5টার কাছে চলে যেতে পারি, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, কিন্তু আলটিমেটলি কোনো কোম্পানিরই আয় আসবে না, রিনিউয়াল আসবে না। যদি এই হয় তাহলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে, গ্রাহকরা সমস্যায় পড়তে পারে,
সরাসরি সমস্যাটা এই কারণে হবে যে যে কোম্পানির কাছে যাচ্ছে তাদের আর্থিক মেরুদণ্ড যদি ভালো না হয়, তারা যদি আলটিমেটলি 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে ক্লেম সঠিক সময়ে সঠিক অঙ্ক দিতে না পারে, বোনাস না দিতে পারে, তাহলে তো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু হবেই এমন কোনো নিশ্চয়তা নেই, তাই না? কারণ অনেকের হয়তো অনেক ভালো ব্যবসা আছে, তার মধ্যে কিছু খারাপ ব্যবসা ঢুকে গেছে, তখন এই খারাপ ব্যবসাটাকে ভালো ব্যবসার দ্বারা মিটিয়ে ফেলা যায়। কিন্তু এরও খারাপ ব্যবসা, আনতেছেও খারাপ ব্যবসা, তাদের পক্ষে টিকে থাকা খুবই দুষ্কর হবে যদি না আমরা এটা আইনগতভাবে, প্রথাগতভাবে, বিশেষ করে যারা ব্যবস্থাপনার ঊর্ধ্বতন যারা ব্যবস্থাপক, তারা যদি এটাকে ইচ্ছা করে বন্ধ না করেন, তাহলে গ্রাহকরা ক্ষতির মুখে পড়তে পারে, এই আশঙ্কা আমাদের থেকেই যায়। ধন্যবাদ। যে অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আজকের যে প্রশ্নগুলি এসছে এই প্রশ্নগুলি একেবারেই সমসাময়িক এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং এই প্রশ্নের উত্তরগুলো মন দিয়ে শুনবেন, এবং অনুষ্ঠানের পরেও যদি এটি রেকর্ড প্রোগ্রাম পরবর্তীতে আপনার দেখবার সুযোগ রয়েছে, আপনারা এই প্রোগ্রামের এই স্যারের উত্তরগুলো অন্যদেরকে দেখবার সুযোগ দিতে পারেন, অন্যদেরকেও দেখাতে পারেন। এবং বর্তমানে এখন যে আমি প্রশ্নটি করব সেটি আরো একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমরা বা দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখাতে পারছি না, যেহেতু আমাদের কাছে প্রশ্ন এসছে, আমরা বলবো সেই প্রশ্নের উত্তর স্যার আলোচনা করবেন। এবং ইতিমধ্যে আপনারা অনেক প্রশ্নই লিখছেন, এই প্রশ্নের উত্তরগুলোতে আমরা আসবো। এই প্রশ্নের উত্তরের পরেই আমরা আজকের লাইভ প্রশ্নের উত্তরগুলো দিতে থাকবো। এই পর্যায়ে স্যার আমরা পুরনো প্রশ্ন থেকে আরো একটি প্রশ্ন নিচ্ছি, এবং প্রশ্ন নেওয়ার পরে আজকের যে কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো আসছে তখন আমরা সরাসরি প্রশ্নের দিকে যাব। পূর্বের প্রশ্ন এসেছিল আসাদ হোসেন নামে আমাদের একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন। উনি জানতে চেয়েছেন যে স্যার, আমি জানতে পেরেছি কিছু কোম্পানি এমএলএম সিস্টেমের ন্যায় বীমা ব্যবসা পরিচালনা করছে, এটি কতটুকু আইনসম্মত এবং বীমা শিল্পের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারবে কিনা? আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ইতিবাচক বা নেতিবাচক যে কোনো কিছুই তো হতে পারে, স্যার এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। তো স্যারকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য অনুরোধ করছি। আমরা এমএলএম এর কথা শুনেছি যে প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি, আমরা সাধারণত শুনি যে একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়, আর এরা বলে একটা বিক্রি করলে আরো 2টা বিক্রি করা লাগবে, আর যেটা কিনলো তাকে দিয়ে আবার বিক্রি করাবেন, আবার যে কিনবে তাকে দিয়ে আরো 2টা, সবাইকে দিয়ে আবার একটা করে বিক্রি করতে হবে, 2টা করে বিক্রি করতে হবে। তার মানে ক্রেতারাই বিক্রেতা হচ্ছে, তাই না? এটা তো দোষের কিছু না, আপনার ক্রেতারা বিক্রি করবে, খুশি হয়ে করবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে পরে আর পারা যায় না, আর প্রোডাক্টের মানটা তত ভালো থাকে না যে দাম তারা নেয়। এইটা একটা সমস্যা দেখা দিল, বা অন্যান্য যে কোনো সমস্যা থাকার কারণেই সরকার এমএলএম কোম্পানিগুলোকে ব্যান্ড করে দিয়েছে, isn't it? প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে কোনো এমএলএম কোম্পানি এখন আর অনুমোদন পাচ্ছে না। এখন দেখা যাচ্ছে এমএলএম প্রোডাক্ট থেকে সার্ভিসে চলে এসেছে, আর কোথায় এসছে? ইন্স্যুরেন্স সার্ভিসে। আমি এটা ঘটনা দিয়ে আপনাদেরকে গল্প শুরু করতে চাই। আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের দারোয়ান একদিন আমাকে বলছে, স্যার আমার একটা ছেলে ক্লাস 9 বা 10 পড়ে, দেশে থাকে, তো তাকে কেউ বুঝাইছে যে তুমি যদি একটা বীমা পলিসি করো তাহলে তোমার একটা চাকরি হয়ে যাবে। তো আমি বললাম যে সে লেখাপড়া কি করে? বলছে 9-10। তো বলছে 9-10 তো হলে তো সে এজেন্ট হতে পারবে না, তাহলে তার চাকরি হবে কেমন করে, আর পলিসি নিলে চাকরি হবে কি করে? তো আমি তার কাছে শুনলাম, ছেলেটা আমাকে বলল। তো আমি ওর কাছ থেকে যে তোমাকে প্রস্তাবটা কে দিয়েছে তার টেলিফোন নাম্বার যদি তোমার জানা থাকে, বললো গাজীপুরের একজন প্রস্তাব দিয়েছে আমাকে। তো আমি সেই কোম্পানির এমডির কাছে বললাম যে তোমার অমুক কর্মী এই ধরনের প্রস্তাব একজনকে দিয়েছে যে ম্যাট্রিক পাস করেনি, তো তাকে তো এজেন্টও করতে পারবে না, তুমি চাকরি দিবা কি করে? তো তখন সে বললো, স্যার আমরা দেখবো ব্যাপারটা। আমি কিন্তু তখনই বুঝি নাই যে এটাই এমএলএম এর একটি ফাঁদ।
এমএলএম কোম্পানিগুলো সাধারণত মানুষকে বলছে তোমাদের চাকরি দেওয়া হবে, তোমরা এসো এবং তোমরা বেতন পাবা, এবং তোমাকে প্রথম পলিসি করতে হবে, আর ওই বেতন পাওয়ার জন্য তোমাকে আরো 2টো পলিসি আনতে হবে বা 3টে পলিসি আনতে হবে, 5টা পলিসি আনতে হবে, তাহলে তোমার বেতন হবে। একটা কোমলমতি শিশু বাচ্চা ছেলে কিছু বোঝে না, চাকরি হয়ে যাবে ম্যাট্রিক পাস করার আগে, তো সে তো প্রলুব্ধ হবেই, সে ছেলে হোক, মেয়ে হোক, গ্রামের হোক, শহরের হোক, প্রত্যেকের আয় করার দরকার, তারা প্রলুব্ধ হচ্ছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে কেউ পারছে, কেউ পারছে না, কেউ 2-3টা করে পলিসি হয়তো কোনো রকমে বলে কয়ে নিয়ে আসছে, তার বেতন হবে, কিন্তু বেতন তার হবে না, তার যে কমিশনটা হইতো ওই কমিশনটাই তাকে হয়তো ভাগ করে বলছে এই তোমার বেতন দিলাম, এই তোমার বেতন দিলাম, এই গত মাসের জন্য এত দিলাম, তারপরের মাসে এত দিব, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। এইভাবে আমরা এজেন্টকে দিয়ে আরো এজেন্ট তৈরি করছি। এখন এটা বীমা শিল্পের জন্য ইতিবাচক না নেতিবাচক? প্রথমত, আইনগতভাবে লাইসেন্স ছাড়া কেউ কোনো বীমা পলিসি বিক্রি করতে পারে না। আপনি কি করছেন সেজন্য? আপনি তাকে গ্রাহক বানাচ্ছেন আগে, তারপরে গ্রাহককে বলছেন যে তুমি কর্মী হয়ে যাবা যদি আরো 3টা পলিসি নিয়ে আসতে পারো, আর তোমার চাকরির কমিশন নয়, বেতন ভিত্তিক। তাই আপনি প্রথমতেই কিন্তু কাজটা করছেন একটা প্রতারণা করার উদ্দেশ্যে, সঠিক কথাটা তাকে বলছেন না। আপনি তাকে যে চাকরি দিতে পারেন না, আপনি যে তাকে কমিশন দিতে পারেন, এবং কমিশন দেওয়ার জন্য একটা নিম্নতম শিক্ষাগত যোগ্যতা লাগে, ট্রেনিং দিতে হয়, তাই না? যে আমরা তো দিয়ে থাকি, এফএদের ট্রেনিং দিতে হয় বাধ্যতামূলক, তারপরে এটা পাস করতে হয়, এবং সেখানে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা লাগে, কিছু কাজের অভিজ্ঞতা লাগে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা ওখানে না গিয়ে এই ব্যবস্থাটা করছি কেন? ওই যে বললাম, টিপি যে কারণে করতাম, এমএলএমও আমরা ঠিক ওই কারণে করেছি। আরেকটা হচ্ছে, আমাকে যেটা বলা হয়েছে, আমি সঠিক জানি না, এর পরিসংখ্যান নেই, যে এমএলএম গুলো যখন যে সমস্ত কাজগুলো করতো, তারা রমরমা ব্যবসা করতো, অনেক বিক্রি হতো প্রথম দিকে, পরের দিকে হতো না। তখন যারা প্রথম দিকে আসতো তারা অনেক পয়সা আয় করে চলে যেত, পরের যারা আসতো তারা হাপ ইত্তেশ করতো। আমরা কিছু কিছু জায়গায় আমরা ওই এমএলএম এর অভিজ্ঞ সম্পন্ন লোকদেরকে নিয়ে এসেছি, এবং তাদের মস্তিষ্ক থেকে এই এমএলএম সিস্টেমটা এখানে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত, আমরা পরিষ্কার করে বলতে পারি এটা আইন সিদ্ধ নয়, কারণ লাইসেন্স ছাড়া কেউ কোনো পলিসি বিক্রি করতে পারবে না। আমরা গ্রাহককে কর্মী বানাই, এটা কিন্তু কোনো অবৈধ বিষয় নয়, কিন্তু সেই গ্রাহকের তো যোগ্যতা থাকতে হবে, তাকে নিশ্চয়ই এত বড় লেখাপড়া করতে হবে, তার একটা লাইসেন্স নিতে হবে। আপনি গ্রাহককে কর্মী বানাবেন ফর্মালি, আর আপনি গ্রাহককে কর্মী বানাচ্ছেন কিন্তু ইনফর্মালি। আপনি তাকে কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন না, চাকরির কোনো চিঠি দিচ্ছেন না, কিন্তু তাকে বলছেন যে আপনি চাকরি পাবেন, বেতন পাবেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হচ্ছে, এই যে বীমা পেশার প্রতি মানুষ অনীহা, এটা তো আরো বাড়তে থাকবে। আজকাল আমরা খুব খুশি হতাম, আমি তো ব্যক্তিগতভাবে এই যে আবার যে এরকম বিষ ঢুকতেছে আমাদের মধ্যে, এটা আমার ধারণা ছিল। আমি কিন্তু বারবার আশাবাদী যে আমরা উন্নতি করছি, উন্নতি করছি, ভালো হচ্ছে। অনেক শিক্ষিত লোকেরা, গ্রাজুয়েটরা, পোস্ট গ্রাজুয়েটরা এখন বীমা শিল্পে, বিক্রয় শিল্পে আসছে, এবং তাদের দ্বারা গুণগত মানগত পরিবর্তন হচ্ছে। সুতরাং আই ওয়াজ ভেরি ভেরি হোপফুল, এবং এখনো আশাবাদী। কিন্তু এখন যে আশায় গুড়ে বালি হচ্ছে কিনা, বা হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা দেখা দিয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি যে বীমা কোম্পানির যারা মালিক, বীমা কোম্পানির যারা ব্যবস্থাপক বা পরিচালক সিনিয়র, এবং ইদরা যারা রেগুলেটর, তাদের প্রত্যেকেরই এটাকে শেকড়েই যদি দমন করা না যায়, আমি দমন করতে বলবো না, বলবো আইনের মধ্যে না নিয়ে আসা যায়। আইনগতভাবে হলে আমাদের কোনো আপত্তি নেই। আপনি একজন বীমা গ্রাহককে আপনি বীমা কর্মী বানাবেন, তার যোগ্যতা অনুযায়ী তাকেও ট্রেনিং দেবেন, তারপরে তাকে লাইসেন্স দিবেন। এই প্রক্রিয়ায় সে যদি কমিশন আয় করে, এটাতে আমি মনে করি বীমা শিল্পের কোনো ক্ষতি হবে না। আর উদ্দেশ্যটা যদি এই হয় যে কিছু মানুষকে আমরা প্রতারণা করব, জেনে শুনে আমরা বিষ পান করব, তো জেনে শুনে বিষ করেছি পান, এইটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আমাদের প্রাণ থাকবে না।
আমাদের প্রাণ শক্তি নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা বিষ পান করব না মধু পান করব? বেছে বেছে খাঁটি মধু দিয়ে মৌচাক তৈরি করব। আমার কর্মী বাহিনী ফুলে ফুলে থেকে মধু নিয়ে আসবে, বিষ নিয়ে আসবে না। তো সুতরাং মধু আর বিষের পার্থক্যটাকে আমাদেরকে বুঝতে হবে, যে আমরা কি মধু সংগ্রহ করব, মৌচাক করে তুলব, না বিষ সংগ্রহ করব, যে বিষে আমি আপনি সবাই বুক জ্বালা করে একদিন মৃত্যুর করে ঢলে পড়ব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো, রাগ করছেন না তো যে কথাগুলো আমি একেবারে সরাসরি বলছি? জানি না, যেটা আপনারা স্যারের এই কথার উত্তরটা কমেন্টে আপনারা লিখবেন। স্যার যেটি আপনাদের কাছে জানতে চেয়েছেন, স্যারের এই দিকটি আমার খুবই ভালো লাগে যে স্যার আপনাদের কাছে জানতে চান। আমরা এরকমও একটি কনসেপ্ট আনতে চাচ্ছি স্যার, যেটি এমন হতে পারে, এটা আমার নিজস্ব চিন্তা, যে যেমন আপনি মানুষের মতামত জানতে চান, তো মতামত জানানোর ক্ষেত্রে আমরা কোনো একটি আইপি নাম্বার ব্যবহার করতে পারি কিনা, কল সেন্টারের মতন লাইভ চলাকালীন সময়ে সেই নাম্বারে ফোন করে সরাসরি আপনার সাথে কথা বলতে পারে, অথবা সে প্রশ্ন করতে পারে। আপনার প্রশ্নের বা আপনার কোনো যদি হতে পারে, আমরা এখানে স্ক্রিনে দেখছি সরাসরি প্রশ্ন করতে পারে। এটা একটা অসুবিধা হবে, এই যে কথা বলার সময় যখন ফোন আসবে তখন ওই প্রশ্নকর্তাকে উত্তরটাকে থামিয়ে দিয়ে তখন আবার বলতে হবে। তো অনুষ্ঠানের গাম্ভীর্য এবং সৌন্দর্যের জন্য এই যে আমরা অনলাইনে যেটা প্রশ্ন নিচ্ছি সেটা একটা শেষ হওয়ার পরে বলছেন, কিন্তু যিনি ফোন করবেন তিনি তো ওটা দেখবেন না, উনি এখন ফোন নিয়ে বসে আছেন যে আগে আমারটাই দিতে হবে, এখনই ফোন করি, এখনই জেনে নিন। এতে আমাদের ছন্দ পতনটা বেশি ঘটবে বলে আমি মনে করি। তো সুতরাং আপাতত যদি শুধু ফোনের প্রশ্ন উত্তর হয় সেটা আলাদা বিষয়, যে ফোনেই আসবে প্রশ্ন, ফোনেই উত্তর দেওয়া যাবে। কিন্তু আমরা আগের প্রশ্ন নিব, আবার এখনকার যদি লাইভ নিব, আবার ফোনে নিব, এই তিনটা করতে গেলে আপনার জন্য সামঞ্জস্য রাখা এবং অনুষ্ঠানের সৌন্দর্য আরো বেশি জটিল হয়ে যাবে, কষ্টকর হবে বলে মনে করি। অসাধ্য হবে না, তবে কষ্টকর। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এবার আমরা সরাসরি লাইভ পোস্টে চলে যাচ্ছি। আমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু এর পরেও আমাদের সময় যেহেতু শেষের দিকে চলে যাচ্ছে, ইতিমধ্যে আমাদের ৪৪ মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে দেখতে দেখতেই। তো আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে রয়েছে, সংক্ষিপ্ত ভাবেই স্যার প্রতিটি প্রশ্নের এখন আলোচনা করবার চেষ্টা করবেন, কারণ আমাদের সময় ফুরিয়ে যায় কিন্তু প্রশ্ন ফুরিয়ে যায় না, প্রশ্ন আসতেই থাকে। আমরা পর্যায়ক্রমে শুরু থেকে প্রশ্ন নিতে শুরু করবো ইনশাল্লাহ। আর আমরা এইবারের প্রশ্নটা স্ক্রিনে দেখাচ্ছি। এখানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের একটি লগো আমরা দেখতে পাচ্ছি, নাম লিখেছেন এমডি আবু তারেক। তিনি লিখেছেন, আমার প্রশ্ন, প্রতিটি বীমা কোম্পানির পদবি এক হয় না কেন? এটি স্যার আমি এই প্রশ্নের সাথে একটু বলে রাখি, যদিও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক একটি সার্কুলার জারি হয়েছে 1 সেপ্টেম্বর থেকে 6টি ডেজিগনেশনে নিয়ে আসার কথা, এফএ, ইউএমবিএম, এজিএম, ডিজিএম এবং জিএম। যা দেখা যাচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি বাস্তবায়ন করেছে, কিছু কোম্পানি বলছে যে জানুয়ারি থেকে বাস্তবায়ন করবে, তারা বাস্তবায়ন এখনো করেনি। তাহলে আবারও কি পূর্বের মতন হবে কিনা? কেউ আবারও এমনটা বলছে যে এক সময় তো বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা ছিল বিসি, ডিসি, আরসি, ডিপসি এই পদবিগুলো দেওয়ার, কিন্তু অনেক কোম্পানি তো তখন সেগুলো করেনি, বিসি, ডিসি, আরসি এগুলো করেনি, এবং সেই কোম্পানিগুলো ওভাবেই তাদের ব্যবসা পরিচালনা করে এসছে। তো এখনো কি আবার এরকমটি হবে কিনা, বা আশঙ্কা কি রয়েছে এই বিষয়ে স্যার? আমরা যেটা হচ্ছে বাস্তব সেটাই দেখি, আমরা দুঃস্বপ্ন দেখব না, কল্পনায় আমরা আত্মহত্যা করব না। এটা হয় না কেন, এক উত্তর আমরা চাইলেই হবে। ওই যে বললেন ইদরা সার্কুলার দিয়েছে, কেউ করেছে কেউ করেনি। এখন বীমা কোম্পানিগুলো করতে চাইলেই হবে, না চাইলে আবার আশঙ্কা আছে যে আবার আগের মতো হজবরল হয়ে যাবে। এটা করলে কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে আমি জানি না, তবে থাকলে বেটার, যে সবাই আমরা বুঝতে পারবো যে কে কোন র্যাঙ্কে আছে, তাই না? এক জায়গায় জেনারেল ম্যানেজার, আর এক জায়গায় বলছে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তো এখন তো বেস করা খুব ডিফিকাল্ট। আবার অনেক ক্ষেত্রে আপনাদেরকে এরকম বলা হয় যে অ্যাসিস্ট্যান্ট এমডি করে দিয়েছে, আবার তারা বলছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এমডি, এরকম সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট এমডি এরকমও হতে পারে, তাই না? অথবা
সিনিয়র এমডি, জুনিয়র এমডি, মিডিয়াম এমডি, এরকম 3টা এমডি 4টা এমডিও লাগে দিতে পারে। জি স্যার। তো এই ধরনের কিছু পদবি আমরা দেখেছি স্যার। তাহলে সিনিয়র এমডি কেন হতে পারবে না? তো এগুলো খুব বেশি ফলদায়ক হয় না। সাধারণত মানুষকে একটা পদ দিয়ে ধরে রাখার জন্য এটা করা হয়। যিনি ভালো করবেন তার পদ ভালো হলেও তিনি ভালো করেন, না হলেও ভালো করেন। যেমন একসময় আমরা দেখেছি যে অনেক এজেন্ট কখনোই প্রমোশন চায় না। তারা মনে করে যে আমি এজেন্ট হয়েই আমার জীবন শেষ করব, আমার পদোন্নতির কোনো দরকার নাই, এজেন্টকেই সে ক্যারিয়ার হিসেবে নেয়। এরকম কর্মীও আমরা দেখেছি। এখন বাস্তবে বাংলাদেশে হয়তো আমি জানি না এটার ধারাটা বাড়ছে না কমছে, তবে আমার মনে হয় যে সবাই পদবি চায় এবং পদবীর দিকে এখন মানুষ ঝুঁকে পড়ছে। এখন পদবীর জন্য এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। অথবা এটা কি বলছেন আপনি, যেটা কেন হচ্ছে না, আমরা চাইলেই হবে, এটাতে কোনো বাধা নেই। আমাদের সম্মানিত আরেকজন দর্শক লিখেছেন আব্দুল খালিদ নামে। উনি লিখেছেন, সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন, অনেক কোম্পানির পলিসি মেয়াদ শেষ হয়েছে 3 বছর, এখনো মেয়াদ পূর্তির টাকা পাওয়া যাচ্ছে না, এখন উপায় কি? একটু বুঝিয়ে বলবেন কি? এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় প্রতি অনুষ্ঠানে হচ্ছি। তার মানে এই সমস্যাটা এখন কি হচ্ছে, প্রকট আকারে ধারণ করছে, প্রকট থেকে প্রকটতর, প্রকটতম পর্যায়ে পড়ে যাচ্ছে। পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষা করার দায়িত্ব কার? আমার, আপনার, সকলের। আমার মানে আমরা যারা পলিসি বিক্রি করি, পলিসি হোল্ডারের স্বার্থ। আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি তার দাবির টাকা পূরণ করবেন। আপনি যদি তাকে দাবি সময় মতো না দিতে পারেন, সঠিক অঙ্ক না দিতে পারেন, আপনি এটার সাথে একটা কাছাকাছি একটা প্রশ্ন আছে স্যার। আপনি মনে হয় স্যার এই প্রশ্নটা দেখলে দুইটার প্রশ্ন উত্তর একসাথেই দিতে পারবেন স্যার। এমডি কামরুজ্জামান ভাই লিখেছেন যে বীমা ম্যাচুরিটি হলে বীমা কোম্পানি টাকা না দিলে কোথায় গেলে প্রতিকার পাওয়া যাবে? মানে কাছাকাছি। খুব আমি এটা নিয়ে আলোচনা করব আমরা। আমি জানি না আমরা সময় কতটুকু পাবো। এখন ক্লেম যে দেয় না, আপনাকে প্রথম প্রশ্ন আমার করতে হবে যে এটা কি জেনুইন ক্লেম না ইনজেনুইন ক্লেম। আপনাকে বলতে হবে দাবি দেয় না, আপনাকে বলতে হবে যে এটা একটা জেনুইন দাবি, সেটা দেয় না, সেটা অপরাধ। আর যদি দাবির মধ্যে আপনি দেখেন যে প্রস্তাবপত্রে আপনি কোনো ভুল তথ্য দিয়েছিলেন কিনা, আপনি জানেন, খোঁজ করেন, তাহলে তারা দাবি প্রত্যাখ্যান করতে পারে। দাবি প্রত্যাখ্যান করতে পারে লিগালি কখন? যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, আপনি বয়সে যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা বয়স প্রমাণ করেন নাই। এখন ম্যাচুরিটি ক্লেম তো বয়স প্রমাণ করার তখনও সুযোগ আছে, কিন্তু ভদ্রলোক যদি মারা যেতেন, তো মারা যাওয়ার পরে জীবিত থাকা অবস্থায় বয়স প্রমাণ করতে পারলেন না, মৃত্যুর পরে কেমন করে উনি বয়স প্রমাণ করবেন? কিন্তু আপনি বলেন যে বয়স প্রমাণ হয়নি, অতএব আমি ক্লেম দেব না, এরকম একটা অজুহাত আসতে পারে। প্রিমিয়াম বকেয়া আছে কিনা, আমি ক্লেম দিচ্ছি না, দেখা যাচ্ছে যে প্রিমিয়াম জমা হয়নি তোমার, আমি তো দিয়ে গেছি কিন্তু জমা হয়নি কোনো কারণে, টেকনিক্যাল কারণে না হতে পারে, আমার কর্মীরা না দিয়ে থাকতে পারে। তাহলে আপনাকে ক্লেম দেয়নি বলার আগে আপনি নিশ্চিত হন যে আমি প্রস্তাবপত্র সঠিকভাবে পূরণ করেছি, সকল তথ্য দিয়েছি, প্রিমিয়াম বাকি নাই, এবং সব ডকুমেন্ট যেগুলো আমাকে ক্লেম দেওয়ার জন্য দিতে বলা হয় আমরা সব ডকুমেন্ট দিয়েছি কিনা। যদি আমরা এগুলো সবগুলোই দিয়ে থাকি, তাহলে আমার কাছে আরেকটি প্রশ্ন, আপনারা লিখিতভাবে দাবি পেশ করেছেন কিনা, না খালি দেন দেন টাকা দেন এরকম বলেছেন। যদি লিখিতভাবে জবাব দেন, তাহলে আপনার প্রথম দায়িত্ব হবে লিখিত জবাব কোম্পানির কাছ থেকে নেওয়া। কি করবেন? আপনার অধিকাংশ কোম্পানিতেই শো হোক কিংবা বাস্তবে হোক কাস্টমার কেয়ার সেন্টার আছে, গ্রিভেন্স সেল আছে, তাই না, অভিযোগ বক্স আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনাকে লিখিতভাবে আপনি যখনই দেখবেন যে আমার দিক থেকে সমস্ত রকম শর্ত পূরণ করেছি, বীমা কোম্পানি অজুহাত হিসাবে ক্লেম দিচ্ছে না, তখন আপনার প্রতিকার হচ্ছে এই যে আপনি তাদের সেই কর্মী যারা আপনার কাছে বিক্রি করেছিল মাঠের এবং ডেস্কের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, কাস্টমার কেয়ার সার্ভিসে, এবং তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইন্যান্স অফিসার, কোম্পানি সেক্রেটারি
এদের সবাইকে অবহিত করা যে আমার একটা জেনুইন ক্লেম তারা দিচ্ছে না, সো দ্যাট দে ক্যান ইনফর্ম দেয়ার টপ ম্যানেজমেন্ট যে আমার ক্লেম কিন্তু যাচ্ছে না, এটা আমাদের বদনাম হচ্ছে, আমাদের রেপুটেশন নষ্ট হচ্ছে, আমাদের কোম্পানিতে এই পলিসিগুলো বিক্রি করতে পারবে না, মাঠ কর্মীরা বিদ্রোহ করবে, মাঠ কর্মীরা দলে দলে চলে যাবে, কারণ তারা যদি একটা জেনুইন ক্লেম না দিতে পারে তাহলে কি হবে, তারা আর পলিসি বিক্রি করতে পারবে না। এটা যেমন মাঠ কর্মীর জন্য সত্য, ঠিক তেমনি একইভাবে কোম্পানির জন্যও সত্য যে কোনো কোম্পানির যদি এভাবে রুটে যায় যে তারা ক্লেম দেয় না, খালি প্রিমিয়াম নেয়, তাহলে সেই কোম্পানিও কিন্তু ব্যবসা করতে পারবে না। আমি এর আগেও বোধহয় আপনাকে বলেছিলাম, অন্য কোনো অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানাতে পারি, সব মানুষকে কিছু দিনের জন্য বোকা বানাতে পারি, কিন্তু সব গ্রাহককে সব সময়ের জন্য বোকা বানাতে পারবো না। তো সুতরাং আমার নিজের ক্ষতি আমি নিজে করব, নিজের পায়ে নিজে কুড়োল মারবো, এই নীতি অবলম্বন কোনো কোম্পানিরই করা উচিত নয়। এখন আপনার আর একটা হয়, অনেক সময় ক্লেমের সময় তারা কোনো আপনার কাছে নতুন কোনো তথ্য চায়, আপনি সেই তথ্যটাও পূরণ করেছেন কি না। সুতরাং আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে আপনি সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছেন, এবং তারপরে আপনার যে দায়িত্ব এটা হচ্ছে ইদ্রার কাছে সরাসরি বিষয়টা অবহিত করা। কারণ ওই যে বলছিলাম পলিসি গ্রাহকের স্বার্থ রক্ষা করার দায়িত্ব কার? আমার, আপনার, কোম্পানির, সহবাদী, মাঠের, ডেস্কের লোকের, টপ ম্যানেজমেন্টের, বোর্ডের, এগুলো সব সত্য। রেগুলেটরেরও দায়িত্ব হচ্ছে গ্রাহকের স্বার্থ রক্ষা করা। যখন রেগুলেটরের কাছে এটা যাবে, they will be duty bound, legally duty bound to see that whether your claim is being rejected wrongly. আপনাকে ক্লেমটাকে রংফুলি মানে ভুলভাবে, অন্যায়ভাবে আপনার ক্লেমটা রিজেক্ট করা হচ্ছে কি না, ইদ্রা অবশ্যই ব্যবস্থা নেবে। তাদের ওখানে ক্লেম সেটেলমেন্টের ব্যবস্থা আছে, আরবিট্রেশনের ব্যবস্থা আছে, তারপরেও তো আইনগত ব্যবস্থা আছে, সেটা তো পরের কথা। তো আমাদের দেশের মানুষেরা সাধারণত পলিসি ক্রয় করে কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদেরকে যদি বলি আরবিট্রেশনে যেতে হবে, সালিসিতে যেতে হবে, আদালতের আশ্রয় নিতে হবে, দে পারহ্যাপস ক্যানট সলভ ইট। আর একটা কাজ আপনারা করতে পারেন, ওখানে লোকাল যে জনপ্রতিনিধিরা আছেন যে কোনো পর্যায়ের, তাদের প্রভাবটা আপনারা খাটাতে পারেন ওই কোম্পানির উপরে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রভাব খাটায় তাদের ক্লেমগুলো দ্রুত কি বলে সুরাহা হয়ে যায়, তাদের ক্লেমগুলো পরিশোধ হয়। যারা খাটাতে পারে না, নিরীহ মানুষ, ক্ষুদ্র বীমা করেছে, কিংবা লেখাপড়া জানে না, কিংবা তার কেউ নেই তদবির করবার, একজন মহিলা বীমা করেছে, তার পক্ষে এখানে এসে সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমরা খুব বিপদের মুখে আছি। সেইখানে আমাদের বীমা কর্মীরা যদি সাংগঠনিকভাবে যে সমস্ত একটি কোম্পানি যদি ক্লেম না দেয়, সকল কোম্পানির সকল কর্মী প্রতিবাদ মুখর হয়ে উঠবে। বরং আমরা কি করি, ওই ক্লেম দিতে পারছে না, তাহলে ওই কোম্পানি খারাপ, তাহলে আমরা ভালো, তা নয়। গোটা বীমা শিল্পের কল্যাণের জন্য আমাদের উচিত হবে যে আমরা কোনো বীমা কোম্পানি যেন একটি গ্রাহকেরও দাবি অন্যায়ভাবে ফেরত না দিতে পারে, রিজেক্ট না করতে পারে, বিলম্ব না করতে পারে। এখানে একটা সম্মিলিত কণ্ঠস্বর তুলতে হবে আমাদেরকে, আমরা যারা বীমা পেশায় আছি, যারা বীমায় মাঠে ময়দানে কাজ করি। কারণ প্রথম আঘাতটা গিয়ে লগে আপনার ঘাড়ে, তাই না? আপনার ঘাড়েই তো আসবে প্রথম আঘাতটা, সেটা কথার বান হোক কিংবা লাঠির আঘাত হোক, আপনার কাছে আসবে। তো সুতরাং আমাদের মনে করি যে আমরা যেমন ঐক্যবদ্ধ হচ্ছি নিজেদের স্বার্থ আদায়ের জন্য, গ্রাহকের স্বার্থ আদায় করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে যে একটি গ্রাহকের ক্লেমও যেন কোনো কোম্পানি থেকে রিজেক্ট না হয়, এবং একটা মুখপত্র থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে এর উপযুক্ত প্রতিবাদ সব জায়গায় করতে হবে। আমার মনে হয় সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে, সম্মিলিত উচ্চকিত কণ্ঠের মাধ্যমে আমরা এই ব্যাড প্র্যাকটিস, যেটা বলছি ব্যাড নয়, ওয়ার্স প্র্যাকটিস, সেই ওয়ার্স প্র্যাকটিসটাকে আমাদের বন্ধ করতে হবে। কোম্পানিগুলোকে অবশ্যই আমাদের ভালো ব্যবসা করতে হবে, কিন্তু আয়ের চাইতে ব্যয় বেশি করলে কোনো কোম্পানি আর্থিকভাবে সমৃদ্ধ হবে না। খালি ফার্স্ট ইয়ার পলিসি বিক্রি করলাম, রিনিউয়াল না আনতে পারলে কোনো কোম্পানি সমৃদ্ধ হবে না। মাঠ কর্মীদের দায়িত্ব এখানে কিন্তু অনেক বেশি। আমরা শুধু অভিযোগ করব, কিন্তু নিজেরা কোনো দায়িত্ব পালন করব না। আমার মনে হয় এতে আমাদের সমস্যার সমাধান হবে না। আমাদেরকেও দায়িত্ব নিতে হবে, কারণ আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, এবং ইসলামিক বীমা কোম্পানিগুলোর কাছে থেকে আরো বেশি
কারণ আমরা তো মানুষকে প্রতারণা করছি, ঠকাচ্ছি, আবার আল্লাহর নাম নিয়ে, রসুলের দোহাই দিয়ে, ইসলামের নাম নিয়ে। তো আল্লাহ তাআলা তো পরে যদি আমার শাস্তি যদি 1 হতো বা 5 হতো, তাহলে ইসলামের নাম ব্যবহার করার জন্য আমার শাস্তি যদি আল্লাহ আমাকে 10, 20, 50, 100 দিয়ে দেন, আমার কিছু বলার থাকবে না। কারণ আমরা এখানে ইসলামের দোহাই দিচ্ছি, ইসলামের নাম বলছি, ইসলামের কথা বলছি বলে মানুষকে ঠকাচ্ছি। তো সুতরাং সাধু সাবধান, যারা ভালো তাদেরকে ভালো হতে দিন, যারা ভালো তাদেরকে সহযোগিতা করুন, এবং আমরা সবাই মিলে গ্রাহকের স্বার্থ সমুন্নত রাখবার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলতে পারবো। এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের থাকা দরকার, তাহলে গ্রাহকের স্বার্থ রক্ষা করা অধিকতর সহজ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। যে অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটি, আপনাদের প্রশ্ন আমরা উত্তর স্ক্রিনে শো করছি প্রশ্নগুলো, এবং স্যার যথাযথ তার উত্তর দিচ্ছেন। আপনারা যে স্যারের যে আহ্বানটি রয়েছে, শুধুমাত্র নিজের কোম্পানির গুণগান গাওয়া নয়, সকল কোম্পানির স্বার্থেই কথা বলতে হবে, সকলকে সম্মিলিতভাবেই এগিয়ে যেতে হবে, গ্রাহকের স্বার্থটাকে আগে বড় করে দেখতে হবে। গ্রাহক বাঁচলেই আপনি, আমি, আমরা বীমা পেশাজীবীরা বাঁচবো, বীমা কোম্পানি বাঁচবে। এ পর্যায়ে একটি প্রশ্ন স্যার আমি স্ক্রিনে দেখাচ্ছি। ফারুক হোসেন ফারুক লিখেছেন, প্রিয় স্যারের কাছে সবিনয় জানতে চাই, এফএ থেকে বিএম পর্যন্ত সংগঠনের সহায়তায় সিনিয়রদের ভূমিকা ও আচরণ কেমন হওয়া উচিত, এ বিষয়ে স্যার জানতে চেয়েছেন। একজন সেনাপতি পরাজিত সেনাপতিকে বিজিত সেনাপতি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার প্রত্যাশা করেন। তিনি উত্তর দিয়েছিলেন যে একজন সেনাপতি আরেকজন সেনাপতিকে যেভাবে সম্মান করে, আমি সেই সম্মানই আশা করি। আমরা সবাই বিমার যোদ্ধা, সবাই সৈনিক, কে বড় এখানে কে ছোট নয়। বিমা ব্যবসাটাই হচ্ছে একটা টিম ওয়ার্ক। এককভাবে আমরা ব্যবসা করি, কিন্তু একটা টিমের মাধ্যমে। সুতরাং টিমে একজন লিডার থাকবেই। এমনকি আমাদের ধর্মে বলা হয় যে 2 জন লোক যদি 2 বন্ধু পথ চলে একসঙ্গে, তখনও একজনকে লিডার মানতে হবে। সুতরাং দেয়ার ক্যান বি লিডার, সে আমার নেতৃত্ব দিবে, করবে। ব্যবহার, আমরা বলি যে যিনি ওপরে থাকবেন তাকে তো রোল মডেল হতে হবে। যিনি নেতা, যিনি ওপরে আছেন, তার অনুসারী তারাই, তিনি নেতা হতে পারেন যদি তার অনুসারী থাকে। অনুসারী যদি না থাকে, আর অনুসারী যদি আমাকে অনুকরণ না করে, বরং আমার সমালোচনা করে, তাহলে আমি নেতা হতে পারবো। সুতরাং আমরা একটা টিম ওয়ার্কে কাজ করি। শুধু আমি বলবো না যে উপরের সঙ্গে নিচে। আপনারা এফএ থেকে বিএম পর্যন্ত বলছেন কেন? আমি বিএম এর সঙ্গে ইউনিট ম্যানেজার, ইউনিট ম্যানেজারের সঙ্গে এফএ, এদের সম্পর্ক কি হওয়া উচিত সেটাও তো আমাদেরকে দেখতে হবে। আমি যখনই এফএ থেকে ইউনিট ম্যানেজার হলাম, তাই না, এটাই তো পদ, ইউনিট ম্যানেজার হলাম, তখন এফ এর সঙ্গে আমার আচরণ কি হবে? আমি ইউনিট ম্যানেজার, তাহলে বিএম এর সঙ্গে আমার কি আচরণ, বিএম আমার সঙ্গে কি আচরণ করবে? তাহলে আমি যা প্রত্যাশা করি এফএ হিসাবে ইউনিট ম্যানেজারের কাছে, তাহলে ইউনিট ম্যানেজারও সেটা আশা করবে বিএম এর কাছে, তারপরে কোঅর্ডিনেটরের কাছে, তারপরে কোঅর্ডিনেটরের কাছে। কারণ পুরো ব্যবসাটাই হচ্ছে একটা টিম ওয়ার্কের মধ্যে, প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করবে এবং একজন আরেকজনকে শেখাবে এবং তাদেরকে প্রশিক্ষিত করবে, দক্ষ করবে, আচার আচরণ শেখাবে। তাহলেই তো আমরা সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবো। তো সুতরাং আমরা এই এটিকেট বা আচরণ সম্পর্কে যদি কোনোদিন আলোচনার সুযোগ আসে, আমরা দীর্ঘভাবে আলোচনা করতে পারবো যে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। এটার উপরে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ করতে পারি আমরা আমাদের মাঠ কর্মীদের এটিকেট সম্পর্কে, গ্রাহকের সঙ্গে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, ডেস্কের সঙ্গে, এই সবগুলো নিয়েই কিন্তু একটা ওয়ার্কশপ করা যায়। আমরা ভবিষ্যতে এটার উপর দীর্ঘ আলোচনা রাখতে পারবো বলে আমি আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই উত্তরের মাধ্যমে আমাদের 1 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে দেখতে দেখতে। হ্যাঁ, আমি স্যার আপনার কাছে প্রতি সব মাসেই এই শেষ সময়ে একটা আবেদন করে থাকি, সেটা হচ্ছে সময়ের আবেদন। স্যার আজকে অনেক প্রশ্ন আছে স্যার, যদি আপনার কিছু মূল্যবান সময় আমাদেরকে দিতেন, কিছুটা অনুষ্ঠানের সময় যদি বাড়িয়ে দেওয়ার অনুমতি দিতেন, আমরা তাহলে একটা সীমা করে ফেলি যে এর বেশি অতিক্রম করব না। কারণ আমাকে যদি বলতে বলেন আমি আরো 1 ঘন্টা বলবো, কিন্তু ওয়েদার
আপনি তাহলে প্রোগ্রাম 2 ঘন্টার করবেন, 1.5 ঘন্টার করবেন, তাই না? আর সময় চাইতে হলে হ্যাঁ 10% হয়তো সময় দেওয়া যায়। 1 ঘন্টার সময় আর 6 মিনিট দিলাম। স্যার 6 স্যার মিনিটের যদি জায়গায় না হয় 7 স্যার মিনিট 30 মিনিট দিলাম। যদি সময় পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো স্যার। অনেকগুলো প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলেন। না কিন্তু আচ্ছা। অনেক বেশি করলে, কারণ প্রত্যেকে তো একটা প্রোগ্রাম থাকে না? একটার পর একটা, একটার পর একটা। স্যার তো ইনশাআল্লাহ সুতরাং আমরা স্যার 30 আচ্ছা আপনি মিনিটের মধ্যে করেন, আমার মানে কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছি এটা প্র্যাকটিস হিসেবে নিয়েন না। জি যে স্যার। ১ ঘন্টার প্রোগ্রাম করব, বলব কিন্তু করব ১.৫ ঘন্টা। বা ১.৫ ঘন্টা বলব, করব ২ ঘন্টা। ইট শুড নট বি। তাই না? স্যার এটা যেহেতু মাসে ডিসিপ্লিনের একটা জন্য। প্রোগ্রাম স্যার আমার আমরা জন্য ১.৫ কোনো ঘন্টা করে অসুবিধা নেই। করতে পারি স্যার মনে কিন্তু হয়। আমার সঙ্গে তো আমার একটা ফ্যামিলি লাইফ আছে। অনেকেই আমার জন্য হয়তো কোনো কাজ বাকি রেখেছে, কোনো কথা আলোচনা রেখেছে, ইত্যাদি, ইত্যাদি হতে পারে। তাই না? জি স্যার। তো সুতরাং আমি একা এখানে বিষয় নয়। বিষয় হচ্ছে যে আমি এখন সন্ধ্যার বেলা কাজ করছি। একটা ফ্যামিলি থেকে প্রোগ্রাম করছি। সেখানে যেমন ধরেন আমি একটা ঘর বন্ধ করে রেখেছি। তাই না? এই জি ঘরে স্যার। কেউ ঢুকতে পারছে না। তো কারো ডিস্টার্ব হচ্ছে নিশ্চয়ই। তো এরকম কিছু আনুষঙ্গিক বিষয় থাকে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার। আ আমরা তাহলে স্যার কয়েকটা মিনিট সময় নিচ্ছি স্যার। একটি জি, প্রশ্ন প্লিজ। স্ক্রিনে দেখাচ্ছি স্যার। আমাদের শফিকুল ইসলাম কানুন নামে আমাদের একজন সম্মানিত দর্শক এখানে প্রশ্ন করেছেন। উনি জানতে চেয়েছেন, স্যারদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমার প্রশ্ন হলো অনেক কষ্ট করে সংগঠন তৈরি করতে হয়। সংগঠন করার পর প্রধান কার্যালয় থেকে সংগঠনকে বিযুক্ত করা হয়, ভেঙে দেওয়া হয়। এটা কেন করা হয়? এটা কি কোনো যুক্তিযুক্ত কাজ? যে সকল মানে আ এরকম কাজ করেন তাদের বিষয়ে কি করা যেতে পারে? দয়া করে জানালে উপকৃত হব। এটা হচ্ছে ব্যবস্থাপনার একটা পদ্ধতি। ওই যে একটা কথা আছে না? যে বেশি বেরো না তাহলে কি হবে? ঝড়ে পড়ে যাবে। আবার বলে যে বেশি ছোট হইও না তাহলে ছাগলে মুড়ে খাবে। তা আমাদের এখানে একটা প্রবণতা এরকম। কেউ যখন দেখা যায় যে খুব ভালো করছে, তখন আমরা তার কালো করার জন্য চেষ্টা করি, তাকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করি। আপনি তো একদিকে বললেন যে কর্মী বাহিনীর বিযুক্তি করা হয়, আপনি নিয়ে আসলেন কর্মী, আপনাকে সঙ্গে করে, তার মানে কি এখানে একটা নেপোটিজম ফেভারিটিজমের বিষয়টা আছে। ওকে আমি চাচ্ছি প্রমোট করতে, কারণ সে প্রতিদিন আমাকে ৩ বার করে সালাম দেয়। আর ও ব্যবসা নিয়ে ব্যস্ত, সালাম দেওয়ার কথাও তার মনে থাকে না। দেখা হলো স্যার পরে কথা বলবো, আমি এখন যাচ্ছি কর্মীর কাছে, এটুকু বলে চলে যায়। আপনি খুব বিরক্ত হবেন যে এই ছেলেটা একটা বেয়াদব। আমি তার সামনে দিয়ে গেলাম আর আমাকে বললো স্যার আমি এখন কথা বলবো না, পরে কথা বলবো। সে তো সালাম দিতে পারত। মনে মনে রাগ করলেন, ওই রাগটা পুষে রাখলেন, সুযোগ মতো এটাই কাজে লাগালেন। আমি বলছি না যে এটাই একমাত্র কারণ সংযুক্তি বিযুক্তির, তবে এইটা একটা কারণ হতে পারে। যদি এই কারণটাই হয় যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার রাগ, অনুরাগ, বিরাগ, এটার কারণেই আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি জেনে, আবার অনেকে বলা হয় যে তোমার এলাকা কেটে নেওয়া হলো, আরেকজনকে বলা হয় তোমার এলাকা বাড়িয়ে দেওয়া হলো। এই প্র্যাকটিস গুলো আমার মনে হয় কম বেশি সব কোম্পানিতেই আছে, নাকি? মাহমুদুল ইসলাম, আপনি বলেন আপনি কয় কোম্পানিতে কাজ করেছেন, আর কোন কোম্পানিতে এই প্র্যাকটিসটা নাই? এরকম আপনার অভিজ্ঞতায় কোন কোম্পানি পেয়েছেন কিনা যেখানে এই প্র্যাকটিসটা? এরকম পাওয়াটা খুবই মানে কষ্টকর স্যার। কম বা বেশি প্রায় সব কোম্পানিতেই দেখা যায় স্যার। কোন এক্স্যাক্ট। কোম্পানিতে কম, তার কোন মানে কি কোম্পানিতে যে এই যে কাজগুলো যারা আমরা করছি, তারা কি যুক্তিযুক্ত ভাবে করছি না অন্যায় ভাবে করছি? আমরা যদি ফেভারিটিজম এবং নেপোটিজমের কারণে কাউকে ভালো বা কাউকে মন্দ করার কারণে কারোর সঙ্গে সংযুক্তি দিলাম, কারো বিযুক্তি করলাম, এটা একটা হতে পারে কারণ। আরেকটা হতে পারে যে ধরেন আপনাকে সংযুক্তি বিযুক্তি কিছুই করলাম না, আপনি ক জেলায় কাজ করেন, আপনাকে দেখা যাচ্ছে যে খ জেলায় আপনার মতো ওরকম ভালো কর্মী নাই, আপনাকে ক থেকে খতে বদলি করে দিল। তখনই কিন্তু আমরা খুব আপত্তি করি, স্যার আমাকে নতুন করে আবার সংগঠন করতে হবে, নতুন জায়গায় যেতে হবে, তাই না? তখনও তো আমাদের আপত্তি থাকে, যে আমরা মনে করি যে আমাকে ক্ষতি করার জন্য। অনেক ক্ষতি করার ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই ধরনের বদলি কিন্তু কোম্পানির জন্য ভালো হয়, যিনি যাচ্ছেন দায়িত্ব নিচ্ছেন তার জন্য ভালো হয়েছে। এরকম উদাহরণও কিন্তু অনেক কোম্পানিতে আছে।
একজন ভালো কর্মীকে তার এলাকা ত্যাগ করে একটা নিরস জায়গায় যেখানে চাষবাদ নাই, আগাছা জন্মে আছে, সেই আগাছা পরিষ্কার করে নতুন সংগঠন দিয়ে নতুন ব্যবসা করে অনেক ভালো কর্মী আছেন, নতুন জায়গায় নতুন ভাবে সংগঠন তৈরি করে অনেক উপরে উঠে গেছেন। তার মানে যিনি কাজ পারেন তিনি পারেন, সব জায়গায় পারেন। তো এই ট্যালেন্টটাকে ইউজ করার জন্য যদি আপনাকে কোম্পানি ব্যবহার করতে চায়, জাস্ট বিকজ হি ইজ ভেরি গুড, তো হি উইল বি গুড ইন আদার প্লেস অলসো। সেখানেও তো একটা সংযুক্তি বিযুক্তি হচ্ছে না, আপনার এলাকা থেকে পুরোই বিচ্যুতি হচ্ছেন, আর এক জেলায় চলে যাচ্ছেন নতুন পরিবেশে। আমরা দেখেছি যে সমস্ত কোম্পানি এগুলো করেছে, এবং সেখানে যদি কর্মীরা ভালো হয় তারা কিন্তু সংগঠন দাঁড় করিয়ে ভালো করতে পারে। এটাকে পানিশমেন্ট হিসেবে আমরা গ্রহণ করব না। আমার ওই যে পজিটিভ চিন্তা থেকেই প্রশ্নটা আসছে, তাই না? আমরা এই কাজটাকে ধরবো পজিটিভলি, যে নিশ্চয়ই তারা আমার ভালোর জন্য করছেন, কোম্পানির ভালোর জন্য করছেন। তো লেট মি টেক ইট স্পোর্টিংলি, আমাকে এটা স্পোর্টিংলি নিতে হবে যে আমি পারবো, দেখা যাক, লেট মি প্রুভ ইট, ইয়েস আই ক্যান। তবে সেই ক্ষেত্রে কোম্পানিকে কিছু ব্যবস্থা করা উচিত, যে আমি এখানে যে আয়টা করতাম এই সংগঠনের মাধ্যমে এই এলাকায় থেকে, আমি ওখানে গিয়ে যদি বলা হয় যে তুমি এখন মাত্র আগে 50 লাখ করতে ব্যবসা, এবারে 5 লাখ করছো, তাহলে 5 লাখেরই বেনিফিট তোমাকে দেওয়া হবে, 50 লাখে তো দিতে পারবো না। আর যিনি 5 লাখ ব্যবসা করতেন তাকে 50 লাখের জায়গায় বসাই দিলাম, তাকে বেনিফিট দিতে থাকলাম, তাহলে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ হবে না, ন্যায় বিচার হবে না। সুবিচার না থাকলে মানুষের মনে আঘাত দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। আমরা কাউকে আঘাত দেওয়ার জন্য যদি এই পলিসি নিয়ে থাকি, কাউকে খাটো করার জন্য যদি এই নীতি প্রয়োগ করে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। আমার মনে হয় যে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চয়ই এখানে আছেন, ভবিষ্যতে থাকবেন। মানে ঊর্ধ্বতন বলতে আমি বলছি যে সব শ্রেণীর কর্মকর্তারা এখানে আমাদের প্রোগ্রামে আছেন, দেখবেন। তো সবাই তো সবার চাইতে উপরে। আমরা কেউই যেন কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই সিদ্ধান্তগুলো নেব না। কোম্পানির বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে তাদের সঙ্গে আলোচনা করে তাকে কিভাবে আপনি কম্পেনসেট করবেন, কিভাবে তাকে আপনি সহযোগিতা করবেন, এগুলো বলে তাকে উদ্বুদ্ধ করে যদি আপনি নতুন জায়গায় নতুন এলাকায় বা এলাকা কাটছাট করেও কোম্পানির বৃহত্তর স্বার্থে করছে এটা যদি তার মাথায় বোঝান, তিনি যদি আদর্শ কর্মী হন, তিনি এটা স্পোর্টিংলি গ্রহণ করবেন এবং কোম্পানির জন্য এটা সার্বিকভাবে ভালো হবে। নির্ভর করছে নিয়তের উপরে আর আমাদের গ্রহণ করার ব্যাপারে, আমরা এটা কিভাবে গ্রহণ করছি আর ওরা কি উদ্দেশ্যে এটা করছেন। এই দুটো বিষয় যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমার মনে হয় কোনো সমস্যা এখানে হবে না। স্যার, এবারে একটি প্রশ্ন, এর অনেক আগে এই প্রশ্নটি আলোচনা করেছিলেন, বেশ কিছু পর্ব আগে, কিন্তু প্রশ্নটি মাঝখানে আলোচনা না হওয়ার কারণে এখন যারা যুক্ত আছেন তার মধ্য থেকে একজন প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটি উত্তর দিলে হয়তো অনেকেই উপকৃত হবে। আমরা স্ক্রিনে শো করছি স্যার, মোশাররফ হোসেন ফেনী থেকে লিখেছেন, আমার একটি প্রশ্ন, একটি বীমা কোম্পানির লাইফ ফান্ড কি এবং কিভাবে লাইফ ফান্ড তৈরি করা হয়, এই বিষয়ে স্যার কিছু বলতেন। আমাদের কিছু বেসিক জিনিস আমাদেরকে শুধুমাত্র মাঠের প্রবলেম ছাড়াও, এই যে যেমন একটা প্রশ্ন আসলো, এটা একজন মাঠ কর্মীর জানা দরকার বা আমাদের বোঝা দরকার। এই জন্য কিছু কিছু ক্লাস আমাদের করা উচিত বেসিক ফান্ডামেন্টালস অফ ইন্স্যুরেন্স নিয়ে, যেটা মাঠ এবং ডেস্ক উভয়ের জন্যই প্রয়োজন হবে। আপনি অনেক ডেস্ক কর্মী হয়তো এটা জানে না, যে শুধু সে অন্য ডিপার্টমেন্টে কাজ করে। এনিওয়ে, আমরা বলি যে আমরা যখন একটা চুক্তি করি তখন গ্রাহককে কি বলি, যে আপনার রিস্কটাকে আমাদের কাছে ট্রান্সফার করে দেন। কার কাছে? কোম্পানির কাছে, বীমা কোম্পানির কাছে। এই যে রিস্কটা আমরা নিলাম, আপনাকে যে আমরা প্রতিশ্রুতি দিলাম যে আপনাকে আপনি প্রিমিয়াম একটাই দেন আর 2টা দেন, 3টা দেন, আপনার মৃত্যু হলে, আপনার অসুস্থতা হলে, আপনার দুর্ঘটনা ঘটলে, পঙ্গুত্ব হলে আমরা এই পরিমাণ অর্থ আপনাকে সাহায্য দেব, এটি তো আমাদের প্রতিশ্রুতি। এখন অ্যাকচুয়ারিরা যারা গাণিতিক, অ্যাকচুয়ালি হচ্ছে একটি সাবজেক্ট যেখানে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এবং ফিনান্স, এই তিনটার সমন্বয়ে একটা সায়েন্স, যেখানে এই যে কতজন মানুষ কতজন মৃত্যুবরণ করতে পারে একটা নির্দিষ্ট সময়ে,
একটা নির্দিষ্ট বয়সের লোক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন মৃত্যুবরণ করতে পারে, তারা এটা হিসাব করতে পারেন থিওরি অফ প্রবাবিলিটি বলে স্ট্যাটিস্টিক্স একটা চলছে, সম্ভাব্যতার মতবাদ। যে আমরা লুডু খেলি না, লুডু খেলা তো জানেন আপনারা, ছক্কা পড়ার সম্ভাবনা 1/6। আপনি 6 বার গুটি ফেললেই 6 বার ছক্কা পড়বে না, আবার নিয়ম অনুযায়ী প্রতি 6 বারে একটা পড়ার সম্ভাবনা আছে, কিন্তু 6 বার ফেললেই একবার যে ছক্কা পড়বে কোনো নিশ্চয়তা নাই। কিন্তু হিসাববিদরা বলছেন, স্ট্যাটিস্টিশিয়ানসরা বলছেন, আপনি যদি 1000 বার ছক্কা ফেলিয়ে গুটি ফেলেন, তাহলে 6 দিয়ে 1000কে ভাগ করলে 600 কত হয়, 100 কত হয়, যেটা সেইটা পড়বে, মানে 1000 ডিভাইডেড বাই 6। তাহলে এই যে লার্জ নাম্বার যখন হবে, মানুষের মৃত্যু সাধারণত এই বছরের বয়সের লোকেরা এত মরতে পারে, একজনের জন্য, আমার জন্য কোনো ফোরকাস্ট করতে পারবেন না, কিন্তু সমষ্টির জন্য তিনি ফোরকাস্ট করতে পারবেন। তারা সেইভাবে চিন্তা করে আমরা প্রিমিয়ামটা নির্ধারণ করি কি করে, যে আমাদেরকে যে পরিমাণ ক্লেম দিতে হবে, দাবি দিতে হবে, সেই পরিমাণ প্রিমিয়াম চার্জ করতে হবে নাকি? আমরা এমন প্রিমিয়াম চার্জ করবো যে দাবি দিতে পারি না। প্রিমিয়াম দেওয়ার জন্য, ক্লেম দেওয়ার জন্য আমার যতটুকু টাকার দরকার সেটা আমাকে পেতে হবে। এরপরে আমার যে ওভারহেড এক্সপেন্স আছে, এই যে কমিশন, স্যালারি, বাড়ি, গাড়ি, ফুয়েল ইত্যাদি ইত্যাদি, ইনসেন্টিভ, পুরস্কার, এই সমস্তটাও তো কোম্পানিকে বহন করতে হবে নাকি? কোম্পানি দিবে এটাও বহন করতে হবে। মানে ক্লেম অ্যামাউন্ট প্লাস ওভারহেড এক্সপেন্স, এটা ম্যানেজমেন্ট এক্সপেন্স, সেটাও আমাকে প্রিমিয়াম থেকে ওভার করতে হবে। প্লাস এটা করার পরেও আমার কিছু প্রফিট মার্জিন থাকতে হবে বীমা কোম্পানি, তাহলে সেই ব্যবসায় আসবে কেন? আমি যা পেলাম সব খরচ করে ফেললাম আর গ্রাহককে দিয়ে দিলাম, তাহলে এই ভদ্রলোকরা এত টাকা শেয়ার ইনভেস্ট করলো কেন? তাহলে প্রফিট মার্জিন থাকতে হবে। এবং এই যে টাকাটা আমরা নিলাম, সবাই তো মরে যাচ্ছে না, এটাকে আবার আমরা বিনিয়োগ করবো, বিনিয়োগ করে কত লাভ হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? কি প্রিমিয়াম হচ্ছে কি, ক্লেম অ্যামাউন্ট প্লাস ওভারহেড এক্সপেন্স প্লাস ইনভেস্টমেন্ট ইনকাম মাইনাস, না প্লাস ক্লেম কস্ট মাইনাস ইনভেস্টমেন্ট রিটার্ন। মানে আমি ইনভেস্টমেন্ট করে যেটা পেয়েছি সেটাও তো আমার এখানে যোগ হচ্ছে, ওটাকে মাইনাস করবো, এই পরিমাণ প্রিমিয়াম। কিন্তু সবগুলোই করা হচ্ছে থিওরিটিক্যাল বেসিসে, অভিজ্ঞতার বেসিসে, ফিউচার। কিন্তু যা আমি ভাবি তা তো হয় না। এখন দেখা যাবে যে আমি যে প্রিমিয়ামটা নিয়েছিলাম, আমার সমস্ত দাবি মিটিয়ে দেওয়ার পরেও আমার কিছু উদ্বৃত্ত রয়েছে। অ্যাকচুয়ালিরা তখন সেটা ভ্যালুয়েশন করেন বছর শেষে করে নিয়ম অনুযায়ী, যে আজকে যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, আমার যত দায় দেনা আছে সব মিটিয়ে দেওয়ার পরেও কোম্পানির কত সারপ্লাস থাকবে অথবা কত ডেফিসিট থাকবে। এই যে সারপ্লাসটা থাকবে, এটা দিয়েই আমি একটা লাইফ ফান্ড করব, যে আমার সমস্ত খরচ মেটানোর পরে, এই যে আমার ওভারহেড এক্সপেন্স, তারপরে ওই যে বললাম প্রফিট মার্জিন, এগুলো সব মেটানোর পরেই দেখা গেল যে এটা, সেই জন্য কনজারভেটিভ ওয়েতে একটু বেশি প্রিমিয়াম চার্জ করেন, যাতে ভবিষ্যতে কোম্পানিগুলো সমস্ত ক্লেম মেটাতে পারে, তার ওভারহেড এক্সপেন্স মেটাতে পারে, এবং শেয়ার হোল্ডারদের জন্য প্রফিট দিতে পারে, এবং ইনভেস্টমেন্ট গুলো ভালো করতে পারে, সেখান থেকে ভালো রিটার্ন আসতে পারে। তাহলে আমার যে সারপ্লাসটা থাকলো, দ্যাট ইজ লাইফ। তাহলে বছর শেষে আমি ভ্যালুয়েশন করবো যে অ্যাজ অন দিস ডেট আমার কি পরিমাণ আয় আছে, কি পরিমাণ দেনা আছে। আজকেই তো দিতে হবে না, কিন্তু যদি বন্ধ হয়ে যায় আমাকে যে ক্লেম গুলো দিতে হবে, সেই ভিত্তিতে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করে আমরা যদি বলতে পারি যে এই সারপ্লাস, এইটাই লাইফ ফান্ড থাকে। এই লাইফ ফান্ডে যে টাকাগুলো জমা হয়, তার ভিত্তিতেই কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেয়, আর পলিসি হোল্ডারদেরকে বোনাস বা প্রফিট। লাইফ ফান্ড হচ্ছে কোম্পানির কি, এটাই হচ্ছে ব্লাড, জীবনী শক্তি, মানে সার্কুলেট করছে এটা, এটাই জীবনী শক্তি, যেটা আমার গ্রাহকের দাবি এবং শেয়ার হোল্ডারের দাবি মানে মেটাতে পারবো, আমার কর্মচারীদের বেতন মেটাতে পারবো, আমার ফিল্ডের লোকদের কি কমিশন ইত্যাদি ইত্যাদি ইনসেন্টিভ সব মেটানোর পরেও আমি গ্রাহককে এটা ভালো বিনিয়োগ করে তার উপকার, তাকে বেনিফিট দিতে পারবো। তাহলে কি হচ্ছে, এই যে ইনভেস্টমেন্ট করছি তার রিটার্ন গ্রাহক পাচ্ছে। যে ক্ষেত্রে স্যার লাইফ ফান্ড মাইনাস থাকে কোনো কোম্পানি হয়নি এখনো,
স্যার কোন কোম্পানির যদি লাইফ ফান্ড মাইনাস থাকে স্যার সেক্ষেত্রে মানে কি প্রভাব পড়বে স্যার? আজকে অনেক কোম্পানি মাইনাস আছে, এখানে অ্যাকচুয়ালিরা যে বিষয়টা চিন্তা করেন, দিস ইজ অ্যান অনগোয়িং কনসার্ন। আমরা তো বলছি যে আজকেই যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, কিন্তু বন্ধ তো হচ্ছে না। সো দে আর অ্যালাউইং ইউ টু গ্রো লাইফ ফান্ড, কারণ এখনই তো আপনি বন্ধ হয়ে সব দায়িত্ব দিচ্ছেন না। তো আপনি আজকে মাইনাস আছেন, আগামীকাল প্লাস করবেন, এই আশাই তো আপনি ব্যবসা করছেন। ব্যবসাতে কোনো বছর খুব বেশি লাভ হতে পারে, কোনো বছর কম হতে পারে, কোনো বছর নাও হতে পারে। তো সুতরাং আপনার ব্যবসা তো একদিনের জন্য না, এক মাসের জন্য না, এক বছরের জন্য। ইটস এ লং টার্ম প্ল্যান, তাই না? গ্রাহকের মৃত্যু হলেই তো দেবেন আপনি। তো মৃত্যু কয়টা হয় আপনি দেখেন তো। ম্যাচুরিটি গ্রান্ট দিতে হয়, সার্ভাইভাল বেনিফিট দিতে হয়, তার জন্য টাকা জমা রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা বেশি প্রিমিয়াম চার্জ করি। শুধু যদি মৃত্যু দাবি দিতাম তাহলে তো টার্ম ইন্স্যুরেন্স আমরা করতাম, সেখানে তো প্রিমিয়াম কম দিতে হতো, কারণ মৃত্যুর হার কম। আমরা কয়টা লোক মারা যাই এটার একটা হিসাব আছে, মর্টালিটি টেবিল আছে, আমরা সেখান থেকে বের করতে পারি। তো সুতরাং এটা একটা সায়েন্টিফিক বেসিস, এটা বৈজ্ঞানিক ভিত্তিতে এই বীমা ব্যবসা পরিচালনা করার জন্য অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ক্যান হেল্প আস, and they can value the assets and liabilities. They can determine what are the surpluses and how these surpluses to be kept reserved for future losses, and কি পরিমাণ টাকা আমরা বিনিয়োগ করে আরো ভালো করবো, গ্রাহককে কত দেবো। তো সুতরাং আপনি দেখবেন অনেক কোম্পানি হয়তো বলে যে আমি ডিভিডেন্ড দিলাম না, তার কারণ কি? আমি লাইফ ফান্ডটাকে আরো বাড়াতে চাই। আমরা শেয়ার হোল্ডার আমরা পরে নিব, আগে আমার গ্রাহকের জন্য আমি টাকা জমা করি। লাইফ ফান্ড এখন কমে গেছে, সেই জন্য ইসলামিক বীমা কোম্পানিগুলি কি করেছে, তাদের যদি এরকম তাবারু ফান্ড থাকে, সেখানে যদি না থাকে তাহলে শেয়ার হোল্ডাররা লোন দিবে এই তাকাফুল ফান্ডে। আবার সেই লোনটা যখন ভালো ব্যবসা হবে তখন লোনটা শেয়ার হোল্ডারকে দিয়ে দেবো। সো দেয়ার আর মেকানিজম, ইন্টারনাল মেকানিজম, যাতে কোনো কোম্পানি কখনোই দেউলিয়া না হয়, যদি না আমরা ইচ্ছা করে এটাকে দেউলিয়া করি। ইচ্ছা করে মানে কি? খরচ করেই যাচ্ছি, চোখ বন্ধ করে আসি, ইনকাম হচ্ছে না, রিনুয়াল হচ্ছে না, চোখ বন্ধ করে আসি, আমার বেতন পেরিয়ে হলো, তাই না? এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কেউ ব্যবসা করেন আর বোর্ড মেম্বাররাও যদি ঘুমিয়ে থাকেন, তারা মনে করছেন যে ডাইরেক্টর হয়েছি, চেয়ারম্যান হয়েছি, ব্যাস আমাদের মহা খুশি, আমরা দেখতে পারবো যে অমুক কোম্পানির চেয়ারম্যান, অমুক কোম্পানির ডাইরেক্টর। অনেকেই কিন্তু এই কারণেও কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করেন যে তাদের পয়সার দরকার নেই, ডাইরেক্টর হচ্ছেন একটা পাবলিক লিমিটেড কোম্পানি, এটা তাদের জন্য অনেক মর্যাদা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে যে আমি ইনভেস্ট করেছি, আমি কেন রিটার্ন পাবো না? এই রিটার্ন পাওয়ার জন্য আমাকে লাইফ ফান্ড গড়ে তুলতে হবে, যাতে করে আমি শেয়ার হোল্ডার, পলিসি হোল্ডার এবং সেই সঙ্গে সঙ্গে এমপ্লয়ি এবং আমার সবাইকে সন্তুষ্ট করতে পারি। সবাই সন্তুষ্ট থাকবে, সবাই উৎসাহী হবে, তখন সবাই ভালো কাজ করবে, তখন কোম্পানির আরো উন্নতি হবে। সুতরাং লাইফ ফান্ড গ্রো করার মাধ্যমে আমরা সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার অনুমতি পেলে আজকের সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করব স্যার। আরেকটি প্রশ্ন স্যার, স্ক্রিনে দেখাচ্ছি স্যার। আমার সমস্যা হচ্ছে যে আমি আবার প্রশ্নের উত্তর এক লাইনে দিতে পারি না বা দিতে চাই না, তাই না স্যার? এই কারণেই স্যার আমাদের কাছে স্যার, আপনি এই কারণে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং গুরু স্যার, এটা আমরা আলোচনা করি যে আমাদের শ্রদ্ধাভাজন স্যার আমরা না বোঝা পর্যন্ত স্যার ছাড়েন না, যে আমাদেরকে বুঝাবেন এবং আন্তরিকতা। আমি তো বুঝতে পারি না যে আপনারা বুঝলেন কি বুঝলেন না। জি স্যার। স্যার ফারুক হোসেন ফারুক, এই জন্য আপনাদের ওখানে চ্যাট বক্সে যদি কেউ উত্তরগুলো লেখেন, একটা চ্যাট বক্স আছে না আমাদের, ওইখানে যদি মন্তব্য করেন কেউ যে হ্যাঁ বুঝলাম বা বুঝলাম না, অনেক লাইন না, ভালো হয়েছে মন্দ হয়েছে, তাহলে কিন্তু আমরা একটা অ্যাসেস করতে পারি যে আমরা সন্তুষ্ট বা এটা বুঝি নাই, আরো একটু বলেন, বা পরে আবার আমরা জানতে চাইবো। এরকম চ্যাট বক্সে শুধু প্রশ্ন নয়, মন্তব্য আসতে পারে। তাহলে আমার মনে হয় যে আমরা উপলব্ধি করবো, যেমন আমি বললাম যে আমি বুঝি না, যে আপনারা বুঝলেন কি না। এখন আমি আপনার উপর নির্ভরশীল, কখনো কখনো দেখি যে আপনি একটু হাসতেছেন, কখনো কখনো দেখি একটু বিমর্ষ হয়ে যাচ্ছেন, কখনো মনে হয় যে খুব চিন্তিত হয়ে পড়ছেন। তো তখন আমি মনে করি যে হয়তো দর্শকরাও এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে, কোনো প্রশ্ন আপনার মনোভূত হচ্ছে, কোনো প্রশ্ন হয়তো হচ্ছে না, কোনো প্রশ্ন নিয়ে আপনি চিন্তিত, আমার ঘাড়েও পড়বে, এই স্যার যে বললো এটা তো আমার ঘাড়েও এই দোষটা আসবে, আমার কোম্পানির ঘাড়েও আসবে। তো এগুলো প্রতিক্রিয়া হতেই পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে স্যার নিরপেক্ষ ভাবে তুলে ধরবার চেষ্টা করি।
আর যতক্ষণ আমি প্ল্যাটফর্মে থাকি তখন ভুলে যাই যে আমি কোন কোম্পানিতে আছি। আমি আচ্ছা, থ্যাংক ইউ। এই কাজ করার চেষ্টা করি স্যার। স্যার আমাদের এই প্রশ্নটি স্যার আমরা স্ক্রিনে দেখাচ্ছি স্যার। ফারুক হোসেন ফারুক লিখেছেন, বর্তমানে চতুর্থ প্রজন্মের কোম্পানিগুলো গ্রাহক সার্ভিসের আস্থা রাখতে সক্ষম হয়েছে। তারপরেও মেয়াদোত্তীর্ণ টাকা পাওয়ার আশঙ্কা অনেকের মনে প্রশ্ন জাগে। এর কোনো সন্তোষজনক উত্তর কি হবে স্যার? কারণ এটা অতীতের অভিজ্ঞতা থেকেই হয়তো বলেছে। অতীতেও অনেক কোম্পানি গ্রাহকের আস্থা অর্জন করেছিল। বর্তমানে তাদের কিন্তু পরে অবস্থা গেছে। জি স্যার। এই ক্ষেত্রে মাঠকর্মী হিসাবে আপনাদের যেটা করণীয়, ওই যে বললেন যে আমরা লাইফ ফান্ড জানতে চাচ্ছি। সো এই যে ইনক্লুসিভনেস, আমরা ব্যবসা করে যাচ্ছি, ব্যবসা খুব ভালো হচ্ছে, আমরা প্রিমিয়াম পাচ্ছি, কমিশন পাচ্ছি, আমাদের পদোন্নতি হচ্ছে, আমরা বিদেশ ভ্রমণ করছি, আমরা এত এত পুরস্কার পাচ্ছি, কিন্তু ওই যে লাইফ ফান্ডের খবর রাখছি না, ম্যানেজমেন্ট এক্সপেন্স কত সেই খবরটা আমার নাই। তাহলে আমাদেরকে যদি এই আশঙ্কা থেকে গ্রাহকদেরকে মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এই খোঁজ খবরগুলো নিতে হবে। কারণ কোম্পানি রসাতলে চলে যাচ্ছে আর আমরা দেখাচ্ছি যে এই কত ব্যবসা, তাই না, 100 কোটি 200 কোটি 500 কোটি। তাহলে আপনাকে দেখতে হবে যে আমার ওই কোম্পানির ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও কত, ইদরার যে সেভিং সেখানে আমরা পালন করছি কিনা, আমরা কি কমপ্লায়েন্ট না নন কমপ্লায়েন্ট, এটা তো আছে। আমাদের পারফরমেন্স ইন্ডিকেটর কিছু থাকে যে একটা কোম্পানি ভালো না মন্দ এটা বুঝবার জন্য এই রেশিও গুলো আমাদের জানা দরকার, অনুপাতগুলো, এগুলোর উপরে কিন্তু ক্লাস হওয়া প্রয়োজন। এখন মাঠ কর্মীদের কিন্তু জানতে হবে তাদের জবাবদিহিতার জন্য, নিজের সন্তুষ্টির জন্য, গ্রাহকের সন্তুষ্টির জন্য, যে একটা কোম্পানি বাস্তবে ভালো কি ভালো না এটা দেখবার জন্য আমরা কোন কোন অনুপাতগুলোকে বিচার করব। প্রিমিয়ামের সঙ্গে এক্সপেন্সের, প্রিমিয়ামের সঙ্গে ফার্স্ট ইয়ারের খরচ, প্রিমিয়ামের সঙ্গে রিনিউয়ালের খরচ, এই যে বিষয়গুলো আছে, যে আমরা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর বলি আমরা, কি ইন্ডিকেটর, এরকম হয়তো 50টা ইন্ডিকেটর থাকতে পারে, কিন্তু মাঠ কর্মীদেরকে বেছে নিতে হবে আমি কোন 5টা ইন্ডিকেটর দেখে আমি বিচার করবো যে আমার কোম্পানি ইজ ডুইং ওয়েল। প্রিমিয়াম, পলিসি নাম্বার, এটাই সব নয়। প্রিমিয়াম আয় করলাম 100 টাকা, খরচ করলাম 150 টাকা, এটা তো আপনারা দেখতে পাবেন। আমি অনেক কোম্পানির এই চতুর্থ প্রজন্মের কথাই যখন আপনারা বললেন যে ফার্স্ট ইয়ার বিজনেসে অনেক কোম্পানি 200%, আমি একটি কোম্পানির হিসাব দেখেছি 400% খরচ করেছে, তারা 1 টাকা আনতে 4 টাকা খরচ করেছে। আপনি যদি সেই কোম্পানি হাজার কোটি টাকা ব্যবসা করে, আপনি কি বিশ্বাস করেন যে এই কোম্পানি তারা ক্লেম দিতে পারবে ভবিষ্যতে? আমাদের পলিসি আমরা আনছি আর ঝরে যাচ্ছে, কর্মী আনছি কর্মী ঝরে যাচ্ছে, আমরা কি এটাকে ভালো কোম্পানি বলবো? আমরা দেখছি যে বোর্ডের মধ্যে কন্দল শুরু হয়ে গেছে, ওর বদনাম করছে, ওর বদনাম করতেছে, যখন দেখবেন অন্তর কন্দল, ম্যানেজমেন্টের মধ্যে দেখবেন রেশারেশি, দলাদলি, গুতাগুতি, ঘুষাঘুষি, তখন আপনি বুঝবেন যে there is something wrong। সুতরাং ওই আর বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, মাথায় রাখতে হবে। আমি পলিসি হোল্ডার শুধু পলিসি বিক্রি করে যাব আর গ্রাহকের স্বার্থ রক্ষা করবে না, আমার স্বার্থ রক্ষা হবে না, আমার সম্মান রক্ষা হবে না, আমাকে একদিন কি বলে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে জনগণের কিংবা গ্রাহকের কিংবা কোম্পানির কিংবা সর্বশেষ আমাদের সৃষ্টিকর্তার। তাহলে এক হয়ে মাথা নত করে সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে, কারণ আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারি। অতএব আমাদেরকে এই বিষয়গুলো, কোম্পানির ভালো মন্দ কোনগুলো, কি দিয়ে আমরা বিচার করব। আপনি তো বলছেন মাঠ কর্মী, আমি ডেস্ক কর্মীদেরকেও জিজ্ঞাসা করে দেখেছি এবং বাস্তবে দেখেছি তারা অ্যানুয়াল রিপোর্ট পড়ে না। 99% ডেস্ক কর্মী অ্যানুয়াল রিপোর্ট কি জানে না, বুঝে না, তার ইন্ডিকেশন কি বুঝে না। কোম্পানি কি হচ্ছে, ওর বেতন পেলেই খুশি, আপনারা যেমন কমিশন পেলেই খুশি, ইনসেন্টিভ পেলেই খুশি, ওরাও বেতন পেলেই খুশি। কোম্পানি যে রসাতলে চলে যাচ্ছে এই বিষয়টা অনেকেই মাথায় আনতে চায় না, এবং কোম্পানি যদি রসাতলে চলে যায় তাহলে আমি যে রসাতলে যাব না এটা তো আমি ভাবতে পারি না, বরং আমার আশঙ্কা বেশি কোম্পানির রসাতলে যেতে অনেক সময় লাগবে কিন্তু আমার রসাতলে যেতে বেশি সময় লাগবে। দেখেছেন না অনেক কোম্পানি গণছাঁটাই করেছে ডেস্কে, মাঠে, কি হয়েছে?
অনেক কোম্পানি একসঙ্গে শত শত অফিস বন্ধ করে দিয়েছে, শত শত অফিস করেছে একসময়। এই অফিসগুলো ভায়াবল কিনা, এখানে যে আয় হচ্ছে তার দ্বারা তার সমস্ত ব্যয় মেনটেন করছে কিনা, সে হেড অফিসে কিছু সারপ্লাস জেনারেট করতে পারছে কিনা। আর যদি দেখা যায় যে না, খালি হেড অফিস থেকেই ব্রাঞ্চ অফিসে টাকা পাঠাতে হচ্ছে, ওখান থেকে কিছু আসে না, যা পাই তাই খেয়ে ফেলি, তাই না? ফার্স্ট ইয়ারও খাই, রিনিউয়ালও খাই, পারলে পারে দালান কোঠা সব খেয়ে ফেলবো, তাহলে এই কোম্পানিগুলো। সুতরাং সেবার মান আমাদেরকে বাড়াতে হবে, সেবার মান বাড়ালে আমাদের ব্যবসা বাড়বে, এটা সত্য কথা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে কিছু হচ্ছে কিনা, এই খবরগুলো মাঠের কর্মীদের। আদার ব্যাপারী বলতো যে জাহাজের খবর রেখে আমাদের লাভ নাই। এখন কিন্তু আদার ব্যাপারীকে জাহাজের খবর রাখতে হয়, কারণ আদা আমরা এক্সপোর্ট করি না ইম্পোর্ট করি। সুতরাং আদা বলে এটাকে তাচ্ছিল্য করার কোনো উপায় নেই। এক্সপোর্টও করতে হবে, ইম্পোর্টও করতে হবে, এবং মস্তিষ্ক খোলা রাখতে হবে যাতে আমরা সবকিছু জানতে পারি, বুঝতে পারি। আমাদের মনে হয় স্যার এই পোস্টের আলোচনা হয়েছে। আমার স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি স্যার, আমরা সাধারণত প্রশ্ন যেগুলো পাই শুধুমাত্র বাংলাদেশের মধ্য থেকেই প্রশ্ন পাই বিভিন্ন কোম্পানির। তবে আজকে স্যার একটি প্রশ্ন এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। আপনার যদি স্যার অনুমতি পাই তাহলে এই প্রশ্নটা আমি স্ক্রিনে একটু দেখাতে চাই, যেহেতু আমাদের শুধু সময়ের দিকে তাকাতে বলছি, আপনি 1 ঘন্টার প্রোগ্রামকে 1.5 ঘন্টা করবেন না স্যার। 1.5 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে স্যার, 27 বাজে স্যার। কিন্তু যেহেতু স্যার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসলে প্রশ্ন করেছে স্যার। তিনি কি বিমা শিল্পের কেউ? জি স্যার, বিমা শিল্পের স্যার। স্ক্রিনে স্যার শো করেছে স্যার প্রশ্নটি। জি। চিন মিয়া লিখেছেন যে স্যার আমি ভারত থেকে, উনি লিখেছেন আলিকো এলআইসি অফ ইন্ডিয়াতে কাজ করেন। আমার কোশ্চেন হলো, আমাদের দেশে অনেক মুসলিমরা বলে ইন্স্যুরেন্স করলে পাপ হয় বা সুদ হয়, এই বিষয়ে একটু বলবেন। এটা একটা বড় প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা আমি বলি, আমার দেশের মুসলিম কেন, সারা পৃথিবীর মুসলিমরা এই কথা বলে। এবং এই উপমহাদেশে যখন বীমা ব্যবস্থা আসলো, এই বীমা ব্যবস্থাটা আসলো মূলত খ্রিস্টানদের মাধ্যমে। তারা মিশনারিরা কাজ করত খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করবার জন্য, এদেশের মানুষের কাছে তাদের ধর্ম প্রচার করত। এবং এই ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে তারা বলতো যে তোমাদের এই পরিবারে যারা আমাদের ধর্মে আসবে তাদেরকে আমরা এইভাবে বীমার মতো সুবিধা দেওয়া হতো, লোকে আকৃষ্ট হতো। মুসলমানরা বুঝলো যে এটা তো নাসারাদের বিষয়, আমরা এদের সঙ্গে যদি থাকি তাহলে এটা অন্যদের ধর্মের অনুসরণ করা হবে, তারা এর থেকে দূরে সরে থাকলো। হিন্দু যারা ছিলেন তারাও কিন্তু প্রথমে এই বীমার প্রতি খুব বেশি আকৃষ্ট হননি, বিকজ তাদের যে যৌথ পরিবার প্রথা ছিল, এই যৌথ পরিবার প্রথাটাও কিন্তু এক রকমের ইন্স্যুরেন্সের ব্যবস্থা। কারণ কর্তার দায়িত্ব হচ্ছে ওই পরিবারের সদস্য, এই যৌথ পরিবারের সকল সদস্যের কেউ যদি বিপদে পড়ে, কেউ বিধবা হয়ে যায়, কেউ এতিম হয়ে যায়, তখন সেই পরিবারের সকল সদস্যকে দায়িত্ব ভাগ করে দিতেন, তুমি এর লেখাপড়া করা, বা তুমি এর বিয়ের ব্যবস্থা করবা, তুমি এর ভরণ পোষণ দিবা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে যাই হোক, রাজা রামমোহন রায়ের কথা আপনারা জানেন অনেকে, যিনি সমাজ সংস্কারক হিসাবে পরিচিত হয়েছিলেন। এই রাজা রামমোহন রায়ের মস্তিষ্ক থেকে আসলো যে সতীদাহ প্রথা নিবারণ করে আমি যাদেরকে বিধবা করে বাঁচাইলাম তাদের ভরণ পোষণের জন্য এক ধরনের বীমা থাকা দরকার। উনি প্রোপাগান্ডা করলেন। মুসলমানরা 3টি কারণে, শরিয়া পণ্ডিতরা 3টি কারণে এই ইসলামকে মনে করেন যে বীমা ইসলামের চাইতে ইসলামে গ্রহণীয় নয়। একটাকে আপনি যেটা বলেছেন যে সুদ, হ্যাঁ সুদ নিষিদ্ধ, কিন্তু আপনি জানেন যে ইসলামী ব্যাংক ব্যবস্থায় সুদবিহীন বিনিয়োগ করা যায়, অনেক পদ্ধতি আছে। প্রফিট লস শেয়ারিং এর মধ্যে আমরা করতে পারি। সুতরাং আমরা যদি ওই পদ্ধতিগুলো অনুযায়ী, আমরা টার্মিনোলজিগুলো এখানে বলবো না, আপনার পক্ষে বোঝা যেতে পারে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টার্মিনোলজি আছে। ইনভেস্টমেন্টের অল্টারনেটিভ, সুদের বিকল্প হিসাবে এই বিনিয়োগগুলো করা যায়। তো সুতরাং ইন্টারেস্ট ক্যান বি এলিমিনেটেড একটা ইন্স্যুরেন্স কোম্পানি। আর একটা বলেন যে এটাকে ইট লুকস লাইক গ্যাম্বলিং,
যে আমরা লটারির টিকিট কিনলাম, কিনে যদি মরে যাই না যদি লাইগা যাই তাহলে এত টাকা পাবো, আর এখানে যদি মরে যাই তাহলে এক কিস্তি দিলেও আমি এত টাকা পাবো। তো ইট লুকস লাইক গ্যাম্বলিং। কিন্তু এখানে শরিয়া পণ্ডিতদেরকে বোঝানো হয়েছে যেটা গ্যাম্বলিং নয়, বাট দিস ইজ এ কোঅপারেশন। একজনের কষ্ট হবে, দুঃখ হবে, সে আর্থিক সংকটের মধ্যে পড়বে, অতএব তাকে আমরা কি করব? তাকে আমরা সবাই মিলে সহযোগিতা করব। বিমাকে আমরা বলে থাকি যে কিছু দুর্ভাগা লোকের আর্থিক সহায়তা দিয়ে থাকে সৌভাগ্যবানরা। সৌভাগ্যবান কারা? যারা এখনো বেঁচে আছে। They are paying premium, but the person who died, he couldn't continue to pay premium, but still we are paying them. আমরা তাকে সাহায্য করছি। সুতরাং এটা একটা কোঅপারেশন সিস্টেম, এবং এই ধরনের দানকে, এই ধরনের কোঅপারেশনকে ইসলাম ধর্ম কখনোই ডিসকারেজ করে না, রাদার এনকারেজ করে। তো সুতরাং এটা জুয়া নয়, এটা কোঅপারেটিভ সিস্টেম। আমরা প্রত্যেকে সমবায়ের যে নীতিমালা, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই ভিত্তিতে যদি আমরা বিমা পরিচালিত করি তাহলে এটা ইসলামের দৃষ্টিতে গ্রহণীয় হবে। আর একটা তারা বলেন যে অস্পষ্টতাটা দূর করতে হবে, অস্বচ্ছতা। কারণ মানুষই জানছে না যে আমি মাত্র 500 টাকা প্রিমিয়াম দিলাম, 5000 টাকা প্রিমিয়াম দিলাম। How the company is paying me 5 লাখ টাকা or 50 লাখ টাকা by getting a small amount of premium. অল্প প্রিমিয়াম কোথা থেকে এত টাকা আসলো? তাহলে এটাকে স্পষ্ট করে দাও, স্বচ্ছ করে দাও, যে গ্রাহককে তুমি বলবা যে তোমার কাছ থেকে যে আমি প্রিমিয়াম পেয়েছি এর জন্য আমি রিস্ক প্রিমিয়াম হিসাবে, যেটাকে আরবি পরিভাষায় বলা হয় তাবাররু হিসাবে, এত টাকা ফান্ড রাখছি, যেখান থেকে তোমরা যারা মারা যাবে তাদেরকে আমরা যারা প্রিমিয়ামটা দিতে পারলো না, ওই প্রিমিয়াম ফান্ডটা আসবে এই ফান্ড থেকে। পলিসি হোল্ডারের ফান্ড আর শেয়ার হোল্ডারের ফান্ড আলাদা থাকবে, এটা মিক্স করা হবে না। পলিসি হোল্ডারের টাকা বিনিয়োগ করে সেখানে যা লাভ হবে সেটা পলিসি হোল্ডারের ফান্ডে যাবে, আবার শেয়ার হোল্ডারের ফান্ড আলাদাভাবে বিনিয়োগ করে যেটা লাভ হবে সেটা শেয়ার হোল্ডার ফান্ডে যাবে। এই করে ট্রান্সপারেন্ট করা হয়েছে বিষয়টাকে, স্বচ্ছতাটাকে আনা হয়েছে। তো এরা বলেন যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে এটা জুয়ায় রূপান্তরিত হতে পারে। সেই জন্য গারার ফ্রি করতে বলেন এটাকে, মানে অস্পষ্টতা দূর করতে হবে, স্বচ্ছতা হতে হবে। গ্রাহক যেন জানে যে কেন টাকাটা নিলাম, যে কোথায় খাটালাম, সেটা সুদমুক্তভাবে খাটিয়েছি আমরা এবং সুদযুক্ত নয়। এই টাকার যে লাভ হয়েছে সেই লাভের একটা অংশ আমি গ্রাহককে দিচ্ছি, একটা অংশ আমরা নিচ্ছি। এই বিষয়গুলো পরিষ্কার করে সবাইকে বলে দিতে হবে। এইভাবে এটাকে ইসলামাইজেশন বা শরিয়া অনুমোদিত ভাবে পরিচালনা করা যেতে পারে। আমরা, আপনি ভারতের কথা বলছেন, আমি ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে তাকাফুলের উপরে একটা কোর্স করেছিল তারা বোম্বেতে, তো সেখানে আমি গেছিলাম। তো যদিও ওখানে এখনো ইসলামিক ইন্স্যুরেন্স নাই, তবে তাদেরকে যদি আমরা বোঝাতে চাই যে দিস ইজ সাম ফর্ম অফ কোঅপারেশন, and if you can invest money in non-interest based, যেমন আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, রিয়েল এস্টেটে ওই টাকাগুলো বিনিয়োগ করতে পারেন, আপনারা ইউনিট লিঙ্কড পলিসিতে যেভাবে আছে সেইভাবে আপনারা পলিসিগুলো বিক্রি করতে পারেন। সুতরাং ব্যাংকে সুদ ভিত্তিক যদি বিনিয়োগ না করে বিকল্প পন্থায়, যেটা শরিয়া অনুমোদিত, সেইভাবে যদি বিনিয়োগ করা যায় তাহলে এটা যারা গ্রাহক, সম্ভাব্য গ্রাহক, তাদের পক্ষে বোঝানো হবে যে আমরা আপনাদেরকে সুদ মুক্ত, জুয়া মুক্ত, অস্পষ্টতা মুক্ত বিমা দিতে পারছি, অতএব আপনারা বিমা করতে পারেন। আরেকটি বিষয় বোঝাতে হবে যেটা খোদার উপরে খোদকারী নয়, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো মানুষ যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে, মৃত্যুবরণ করতে পারে, সুতরাং তার জন্য তাকে প্রস্তুতি রাখতে হবে। এই প্রস্তুতি হিসাবে এবং পরিবারের কর্তা হিসেবে, পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবে তাদের জন্য সম্পদ রেখে যাওয়াটা আমাদের জন্য ভালো। এখানে নবী মুহাম্মদের একটা হাদিস আপনার কাছে জানলে আপনাদের আরো সুবিধা হবে, যে তিনি বলেছেন যে তোমাদের সন্তানদেরকে নিঃস্ব এবং অসহায় রেখে যাওয়ার চাইতে তাদেরকে সম্পদশালী রেখে যাওয়া উত্তম, যেন তাদেরকে কারো কাছে হাত পাততে না হয়। আরেকটি কোরআনের আয়াত আপনারা বলতে পারেন তাদেরকে যে তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো। তো বিমার মাধ্যমে আমরা মানুষের কল্যাণ করছি, ভালো কাজ করছি, এতিমের, বিধবার, সমাজের, দেশের উপকার করছি, একটা পরিবারকে আর্থিক সংকট থেকে মুক্তি দিচ্ছি। অতএব দিস ইজ এ গুড ওয়ার্ক। এটাকেই বলা হয় আমালুস সালেহ, কোরআনের ভাষায় সৎ কর্ম। তা আমরা এই সৎ কর্ম করছি, এই সৎ কর্মে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি, আরেক সৃষ্টির জন্য আমরা কাজ করছি। তো সুতরাং আমরা সকলের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা মানুষ এগিয়ে আসছি বিমার মাধ্যমে তাকে সঠিক সেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন এবং আমাদের সম্মানিত দর্শক আপনাকে স্যার অনেক ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অনেক প্রশ্ন করছেন, কিন্তু আপনাদের অনুরোধেই স্যারের কাছ থেকে আমরা 30 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম এবং নির্দিষ্ট এই 30 মিনিট সময় ইতিমধ্যে পার হয়ে আরো 6 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। আমরা কোনোভাবেই আর কোনো সময় বর্ধিত করতে পারবো না। স্যারের সময়ের সীমাবদ্ধতা এবং তার সমস্যা স্যারের কথা জানানোর পরেও আমাদের প্রতি অক্লান্ত ভালোবাসার কারণেই স্যার 30 মিনিট থেকে শুরু করে 37 মিনিট সময় বাড়িয়ে দিয়েছেন এবং আলোচনা করেছেন। আপনারা রিকোয়েস্ট করছেন, আপনারা অনেকেই আরো প্রশ্ন করছেন, রিকোয়েস্ট করছেন উত্তর দিবার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে একই সাথে আমরা সবাইকে হয়তো খুশি করতে পারছি না, কিন্তু যেহেতু এটা ধারাবাহিক প্রোগ্রাম, প্রতি মাসের শেষ শুক্রবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। যারা আজকের এই প্রশ্নের উত্তরটি পাননি তারা আগামী পর্বের শুরুর দিকে আপনারা যদি অংশগ্রহণ করেন এবং শুরু থেকেই যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আজকের এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি দেখেছেন, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আগামী পর্ব দেখবার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের 65তম পর্বের একেবারে শেষ মুহূর্তে স্যার দুটি কথা বলে আজকে 65তম পর্ব স্যারকে সমাপ্ত করবার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি এই যে কথা বলা, প্রথমে একবার বলা, মাঝখানে বলা, আবার শেষে বলা, তো এই বলার তো আর শেষ হবে না কখনো। অনেককে আমরা খুশি করতে পারিনি স্যার, জি, আমার কথা বলা তো কোনো অসুবিধা নেই যদি গলা পারমিট করে। অনেক সময় কথা বলার অভ্যাস নাই বলে গলা চোক করে যায়, গলা ভেঙে যায়। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই যে এই যে প্রগতি অনলাইনের প্রোগ্রাম, এখানে এখন দিয়েছেন স্যার 2 ঘন্টা আলোচনা করার অনুরোধ করছি। তো অনেকে বলছেন, হ্যাঁ আপনারা জানি, আমি বলেছি যে সময় নাই। অনেকে অনেক প্রস্তাব দিবেন, আপনাদের প্রস্তাবগুলো আসুক, প্রস্তাবগুলো আমাদের কাছে গ্রহণ করব আমরা। যে মন্তব্য করছেন আপনারা, এই মন্তব্যগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে এই প্রোগ্রামকে। আমরা দেশের গণ্ডির বাইরে যাচ্ছি, এটাও আরেকটা সুখবর। আমরা সকল বাংলা ভাষাভাষীর কাছে, সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে যদি আমরা আমাদের এই কথাগুলো পৌঁছে দিতে পারি, তাহলে আমি মনে করি যে গোটা বিশ্বের সকল বাংলাভাষী মানুষ, স্যার আপনার নতুন বই সম্পর্কেও জানতে চেয়েছিলেন স্যার, আপনার সমাপনীতে স্যার আপনার নতুন বইটি সম্পর্কেও আমাদেরকে জানাতে পারেন। আমি বলি, বইটি খুব শিগগিরই, এটা মলাট বাঁধা হয়ে গেছে, শুকানো হচ্ছে, সপ্তাহ খানেকের মধ্যে আসবে। এখানে প্রায় 15টি কি 16টি নিবন্ধ আছে, কিছু পুরনো, কিছু নতুন। এখানে কিছু হালনাগাদ তথ্য আছে, যেমন পারফরমেন্স ইভ্যালুয়েশন, কোন কোম্পানির কত লাইফ ফান্ড, কত কি, কিছু তথ্য পরিসংখ্যান আমরা দিয়ে কিছু বিচার করেছি। তো এখানে ওই তাকাফুল এবং নন তাকাফুল 2 বিষয়েই প্রশ্ন আছে। তবু যদি আমরা জীবন বীমা দিয়েছি, বাংলাদেশের জীবন বীমা, বাংলাদেশের জীবন বীমার ইতিহাস নিয়ে কিছু কথা বলেছি, যেমন আজকে আমরা রাজা রামমোহনের কথা বললাম। তো এরকম অনেকের কথা এসেছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরকম অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা যারা বীমার সঙ্গে জড়িত ছিলেন তাদের কথা এসেছে। তা আমরা বীমার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দিক নির্দেশনা বলবো না, ভবিষ্যতের আশঙ্কাগুলোকে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি, যাতে এই আশঙ্কাগুলো থেকে আমরা নিজেরা নিরসন হওয়ার জন্য উদ্যোগী হতে পারি। আমরা এই কথাই বলছি যে নতুন বইটি বাজারে আসছে। এটা মূলত আমরা যেটা চেষ্টা করেছি যে সাবজেক্ট ওয়াইজ বিভাজন করে, বিভিন্ন প্রবন্ধকে সংকলিত করে, কিছু নতুন প্রবন্ধ সংযোজিত করে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। তবে পূর্ণাঙ্গ হয়নি,
এটাকে আরো পূর্ণাঙ্গ করতে হবে। যখন আমরা এটা বাজারে যাবে, এখানে যখন মাঠের লোকেরা, ঘরের লোকেরা, মানে ডেস্কের লোকেরা, নীতি নির্ধারকরা, ছোট থেকে বড়রা আমাদেরকে আরো বেশি পরামর্শ দেবে। যেমন আজকে পরামর্শ যাওয়ার পরেই অনেক পরামর্শ আমরা পাচ্ছি। তো বইটাও আমরা মনে করব যে এটা আলোচনা পর্যালোচনা হোক, রিভিউ হোক বিভিন্ন জায়গায়, পত্র পত্রিকায়। এই অনুষ্ঠানেও বোধহয় আমার মনে হয় এরকম সুযোগ আছে বই করার জন্য। তো রিভিউ যত বেশি ভালো হবে, আমরা সেই ভালোবাসা দিয়েই আমরা চাইবো যে আগামীতে আমরা এগিয়ে যাব, আরো কিছু শিখতে চেষ্টা করব। নতুন নতুন বই আসুক এবং তরুণদের কাছ থেকে আসুক, কারণ বৃদ্ধদের দেওয়ার সময় শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত। আমরা চাই আমাদের নতুন যারা নতুন প্রজন্মে যারা বলছেন, যারা লিখছেন, তারা আরো লিখবেন। আমার নতুন বইটা নতুন, এটা আমি চাই না। নতুনদের কাছ থেকে নতুন বই আসলে আমরা আরো অনুপ্রাণ পাই। জি, শেষ হয়ে গেছে তো? জি স্যার, আজকের মতো তাহলে স্যার অনুষ্ঠান এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।